তো সেখানে একজন মানুষ ছিলেন যিনি আমার সবসময় খুব প্রিয়, এবং আমার এটা ইচ্ছা যে কোনোদিন যদি উনাকে সময় পাই 10টা মিনিট জাস্ট উনার পা ধরে আমি ওখানটায় বসে থাকবো, মানে ওনার পায়ের কাছে আমি বসে থাকবো, মানে ফিল করতে চাই যে হ্যাঁ একটা মানুষ। সেখানে দেখেছি আমাদের এখানে যে আবেগটা খেলা দেখার জন্য আছে, বাইরে কিন্তু নেই। এই খেলা দেখার এটা যদি, আমি কন্ট্রোভার্সি করতে চাই না, বাট স্টিল যদি পলিটিক্সে না হতো, বা পলিটিক্স এই খেলার মধ্যেকার যে পলিটিক্স, মাঠের যে পলিটিক্স, সেটা না থাকলে হয়তো আজকে কলকাতা ফুটবল অনেক বেশি এগিয়ে যেত। সেইভাবে চলেছে। ঠিক একইভাবে যখন 2021-এ ডিউরিং কোভিড মাকে যখন হারাই, তো সেই সময়টায় আমি জানি যে আমার সাথে কি হয়েছে। এবং রাত্রেবেলা যখন আমার কখনো কখনো ফিরতে লেট হয়েছে, বা কোনো সময় যদি নাইট শিফট থেকেছে, সেরকম সময় যদি আমাকে কাজ করতে হয়েছে, তাহলে পরেও ফিরে এসে দেখেছি একটা মানুষ সারাক্ষণ আমার জন্য জেগে বসে আছে। মেসির এত ভক্ত সারা পৃথিবী জুড়ে, খুব ভালো কথা। মেসি ভারতবর্ষে এলেন, তাকে দেখার জন্য এত ভক্ত, কিন্তু যখন ইন্ডিয়ান ফুটবল লিগ গুলো হয়, সেখানে যদি তুই স্টেডিয়ামের দিকে একবার ক্যামেরাটা যখন বুম করে তখন যদি তাকাস, তাহলে গ্যালারি খুব কম ম্যাচ থাকে যেগুলোতে ভর্তি হয়। শুরু থেকে মানুষের শেষ অবধি এই একটা ওয়ার্ড যেটা কেউ কোনোদিনও বলতে পারবে না একটা দিনের জন্য যে তার হয়নি, আমি বিলিভ করি। নমস্কার, বং আড্ডা উইথ সিনেবং সম্রাট। আর আমি হলাম আপনাদের হোস্ট সিনেবং সম্রাট। তো আজকে চলে এসেছি আমরা বহুদিন পরে। অ্যাকচুয়ালি আমার আগের পডকাস্ট যেটা এসেছিল সেটা অনেক দিন আগে এসেছিল। তারপর আমাকে অনেকে বলেছে যে পডকাস্ট আসছে না কেন, নিজের কিছু পার্সোনাল প্রবলেমস বলতে পারি, বা নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য আমি আনতে পারিনি। বাট এখন থেকে আশা করছি যে প্রত্যেক সপ্তাহে আসবে। আর সপ্তাহে না আসলেও অ্যাটলিস্ট 15 ডেজের মধ্যে তো একটা নিয়ে আসবোই। আজকে আমাদের যিনি গেস্ট আছেন, তিনি আমার দাদা, আমারই খুব পরিচিত। আহ দাদার থেকেও বেশি বলতে গেলে ফ্রেন্ডস হয়ে গেছে এখন। আর খুব ভালো গান করে। আমাদের যে কোনো ব্যাপারে, যে কোনো ছোটখাটো যে কোনো রকম সমস্যা হলে বা যে কোনো কিছুতে খুব ভালো করে গাইড করে। তাছাড়াও আমরা যখনই যেখানে ঘুরতে যাই, আমাদের পথ দেখিয়ে নিয়ে যায়। আর এখন আমাদের যে প্রফেশন, বা আমার যে প্রফেশন, সেই প্রফেশনের সাথেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। তো আমি ডেকে নেব সোমদীপ ভট্টাচার্য, আমরা যাকে জানি অগ্নিদা হিসাবে। নমস্কার অগ্নিদা। নমস্কার। এত বড় মানে এক্সেসিভ একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছিস, দরকার ছিল না। বন্ধু, ফ্রেন্ডস কাম ফিলোসফার, আরো কি কি সব যা যা বলেছে, আপনারা বিশ্বাস করলে করতে পারেন, না করলেও ওর বাড়িয়ে বলা অভ্যাস। বাট থ্যাংক ইউ। নতুন বছরে মানে এই যে তুই এনে এখানে বসালি, এটা একটা অন্যরকম প্রাপ্তি। আর মানে আমার কাছে এটা যে হঠাৎ করে এবারে পডকাস্ট হবে এবং তুই যে না পডকাস্টে তুমি এসো, ঠিক আছে, ভালো লাগা, ভালো প্রাপ্তি, নতুন বছরের নতুন উপহার। ও, থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, একটা জিনিস তোমাকে আগে বলি। আমি তো একটা তোমার ব্যাপারে ছোট ইন্ট্রোডাকশন দিয়েছি। তুমি তোমার ব্যাপারে যে সোমদীপ ভট্টাচার্য কে বা কি করে, কি সেই জিনিসটা একটু যদি বলো দর্শক। সোমদীপ বলতে গেলে পারে কি করে যদি স্পেসিফিক্যালি বলিস, তাহলে পারে এখন করা বলতে গেলে পারে টোটালি ফটোগ্রাফি ওরিয়েন্টেড কাজ, যেটাতে তোর ফটোগ্রাফির সাথে তো ডেফিনেটলি আছি, এবং তার সাথে ভিডিও এডিটিংটা, মানে যেটা এখন নিজের মনে হচ্ছে। আর এছাড়া যদি কেউ বলে, হ্যাঁ, গান বাজনা একটা টাইমে ছিল, ওটাই আমার প্যাশন, বা হয়তো একটা টাইমে এটাও ছিল যে ওটাই হবে প্রফেশন, কিন্তু সবসময় আমরা যা চাই তা পাবো এর কোনো মানে নেই, বা যেটা আমরা ভাবি সেটাও যে হবে সবসময় তারও কোনো মানে নেই, তো হয়নি। সামহাও গানটাকে আমি ধরে আছি, ছেড়ে দিইনি। কিন্তু তার সাথে বাদবাকি ব্যাপারগুলোই এখন মানে প্রাইমারি ওগুলো হয়ে গেছে। গানটা একটু পিছিয়ে এসছে, বাট সেকেন্ডারি হয়নি, প্রাইমারির প্রাইমারির প্রাইম পর্যায়ে আছে, এরকম একটা ব্যাপার। তুমি থাকো কোথায়? আমি থাকি মধ্যমগ্রাম। এটা সব থেকে কঠিন প্রশ্ন ছিল। হ্যাঁ, মানে অবভিয়াসলি আমি জানি, কিন্তু আমার দর্শকদের জন্য আমি জাস্ট ই করলাম। ইভেনলি তুমি মিউজিক না সম্বন্ধেও মানে তুই, যথেষ্ট। আমি ইন্টারাপ্ট করছি মাঝখানে, এই যে তুই জিজ্ঞাসা করলি এবং তারপরে এই যে তুই এক্সপ্লেনেশনটা দিলি যে দর্শকদের জন্য, মানে দর্শকরা কি, তুই চাইছিস কি, মানে আমার বাড়ির লোকেশন, আমি কোথায় থাকি, আমার হোম অ্যাড্রেস, এগুলো দিয়ে আলটিমেটলি দর্শকরা
এসে কি চাস তুই যে না, যেমন হয় যে আমাদের এখানে যারা গেস্ট আসবে, ধরো তারা কলকাতারও হতে পারে, বাইরেরও হতে পারে, সেই অনুযায়ী তাদের কাজের প্রফেশনের ক্ষেত্রে কেউ যদি চায়, ধর আজকে দিনে ফটোগ্রাফির ব্যাপারে কোনো কিছু কোয়ারিজ বা ফটোগ্রাফি করাতে, তার জন্য যদি তোমাকে কন্ট্যাক্ট করে। মধ্যমগ্রাম, আমি বলছি মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম। যাক, ঠিক আছে। তোমার ফোন নাম্বারটাও দিয়ে দেবো প্রয়োজনে। অবশ্যই ফোন নাম্বার আমি পিং করে দেবো। তোমার স্কুলিং? আমার স্কুলিং হয়েছে অ্যাকচুয়ালি চাকদাতে। চাকদাতে কোন স্কুল ছিল তোমার? পূর্বাচল বিদ্যাপীঠ। তারপরে? তারপরে ধীরে ধীরে করে এগিয়ে যাওয়া, গ্রাজুয়েশন কমপ্লিট করা, গ্রাজুয়েশনের পরে মানে অনেক রকম মানে জব জয়েন করা, জবের পরে সেখান থেকে চেঞ্জ করে আবার গান ওরিয়েন্টেড, মানে এরকমও আছে, মানে ধীরে ধীরে আসবো সেই জায়গাতেও হয়তো যে আমি গানের জন্য চাকরিও ছেড়েছি। আচ্ছা, একটু শুনি 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 গানে নিয়ে। মানে কিরকম হয়েছিল সেটা রিয়েলিটি শো এর নাম বলার কি দরকার নাকি, না নর্মালি ঠিক আছে, কোনো থাক না। কোনো একটি রিয়েলিটি শো, সেটার সেটা কি জন্য ওয়েস্ট বেঙ্গল বেসড নাকি না, ইন্ডিয়া বেসড? ইন্ডিয়া বেস্ট। আচ্ছা। তো কোনো একটি ন্যাশনাল টেলিভিশনেরই ছিল সেটা। তো সেটার জন্য তখন কোনো একটি কোম্পানিতে আমি তখন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, খুব সুন্দর লাইফ চলছিল, ফাটাফাটি একটা ব্যাপার। সেখান সেখান থেকে গিয়ে শুনতে পেলাম সেটা 2016-তে, মানে হঠাৎ করেই তোর একটি মলে সেখানে প্রথম অ্যাডটা দেখি যে মকে কি দস্তক, আর সেখানে এমন একজনের মানে যাদের যিনারা যাচ্ছিলেন তাদেরই ওটা ছিল। তো সেখানে একজন মানুষ ছিলেন যিনি আমার সব সময় খুব প্রিয়, এবং আমার এটা ইচ্ছা যে কোনোদিন যদি উনাকে সময় পাই 10টা মিনিট জাস্ট উনার পা ধরে আমি ওখানটায় বসে থাকবো, মানে ওনার পায়ের কাছে আমি বসে থাকবো, মানে ফিল করতে চাই যে হ্যাঁ একটা মানুষ কি করে এরকম লেভেলের এত ভালো কিছু, সবাই ভালো গায় কিন্তু হয় না, এক একজনের কাছে এক একজন আইডল, যে হ্যাঁ একে আমি মানি বা একে আমার ভাল লাগে বা এর গান আমাকে কোথাও না কোথাও ইন্সপায়ার করে। তো তিনি আর কেউ নন, সোনু নিগমজি। তো ওই একটা জায়গাতে, ওই একটাতে উনিও ছিলেন, মকে কি দস্তক। সেই জন্য আলটিমেটলি চাকরি ছেড়ে দিয়ে অডিশন দিতে যাই কলকাতায়, সামহাও কল পাইনি, ব্যাঙ্গালোর যাই, ব্যাঙ্গালোর থেকে সিলেকশন হয়, মুম্বাই যাওয়া, তারপরে কোনো একটি কারণে বাদ হয়ে যাই, যে কারণ আমি আজ অব্দি জানি না, ওটা অজানা কারণ, অজানাই থাক। তো এই ছিল মোটামুটি, মানে আমি এতটাই গান পাগল ছিলাম, কিন্তু ওই যে বললাম সময়ের সাথে সাথে অনেক কিছু মেনে নিতে হয়, অনেক কিছু আমাদেরকে বদলে ফেলতে হয়, লাইফের যা হিসেব থাকে ক্যালকুলেশন সবকিছু অ্যাকর্ডিং হবে কোনো মানে নেই, চেঞ্জ হতেই পারে, এবং ইউজুয়ালি হয় 90% ক্ষেত্রে, মানে আমরা যারা আমরা ফেস করি এটা, যে একরকম প্ল্যান করে আমরা এগোই, সাডেনলি দেখা যায় যে না, মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা সিচুয়েশন সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায় যে না তোমাকে এবার অন্য কিছু ভাবতেই হবে। তো সেরকম ভাবে তারপরে এই মুভ অন মুভ অন মুভ অন মুভ অন ধীরে ধীরে করে গান থেকে একটু একটু করে দূরে সরে আসা, এবং এখন যে জায়গায় দাঁড়িয়ে যে টোটালি ফটোগ্রাফির সাথে। এখন কি গানটা একদমই করো না, নাকি শোজ করো বা অল্প স্বল্প শোজ, টুকটাক? শোজ অ্যাজ সাচ সেরকম করি না, যেটা করি, করি না বললে মিথ্যা বলা হবে, রেদার কেউ ডাকে না, একদম হ্যাঁ মানে স্পষ্ট কথা, কষ্ট নেই, কেউ ডাকে না রেদার, কারণ সেখানে হয়তো অনেক ভালো ভালো অনেকে আছেন যারা যোগ্য, আমি হয়তো নই, এই নিয়ে কোনো আক্ষেপও নেই, আগে একটা টাইমে খুব কষ্ট হতো, বাট এখন হয় না, এখন ইউজ টু হয়ে গেছি। আর মানে অনেস্টলি বলতে গেলে আমি এখন যেটা করছি, গান বাজনাটা যতদিন অবধি আমি নিজের জন্য করে গেছি, ততদিন অবধি আমি খুব খুব হ্যাপিলি কাজ করেছি। যেদিন থেকে মনে হয়েছে যে না আমার কিছু রেসপন্সিবিলিটিস আছে, বা মানে টুয়ার্ডস মাই ফ্যামিলি বা আমার নিজের কেরিয়ারের জন্য, সেইগুলো যেদিন থেকে ভাবতে শুরু করেছি সেদিন থেকে গান বাজনাটা আমার থেকে দূরে হয়েছে। তো ঠিক একইভাবে এখন আমি এই জন্য ফটোগ্রাফি বা স্পেশালি ভিডিও এডিটিং নিয়ে আমি কিছু ভাবি না, আমি নিজের মতো করতে হয়, আমার আনন্দ লাগে, আমার ভালো লাগে, আমি নিজের মতো ভাবে করি। এইবার ভালো খারাপ তা বলতে পারবো না, ওটার ফিডব্যাক বাকিরা যারা দেখে তারা দিতে পারবে সেটা আমি জানি না, কিন্তু মজায় আছি, সত্যি ভালো আছি। আচ্ছা, এবার তোমায় একটা জিনিস জিজ্ঞেস করি যে গান যখন তুমি করতে, তুমি কতটা স্ট্রাগল ফিল করেছো? আর এখন যখন তুমি ফটোগ্রাফি করছো, সেক্ষেত্রে কতটা স্ট্রাগল ফিল করছো? স্ট্রাগল আমার মতে এমন একটা শব্দ যেটা, একবার কাটছি, তোমার কফিটা নিতে পারো, কফিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। সেটা ঠান্ডা হোক, অসুবিধা নেই।
কথার মাঝখানে কাটবি না আমাকে, ফ্লোটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, তো মানে স্ট্রাগল এমন একটা শব্দ, মানে যেটা যদি আমাকে কেউ ডিফাইন করতে বলে তাহলে আমি বলবো যে মানে শুরু থেকে মানুষের শেষ অবধি এই একটা ওয়ার্ড যেটা কেউ কোনোদিনও বলতে পারবে না একটা দিনের জন্য যে তার হয়নি। আমি বিলিভ করি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে স্ট্রাগল করছে। হ্যাঁ, কেউ হয়তো ইনিশিয়াল কিছু করার জন্য বা কেউ হয়তো বেটারমেন্টের জন্য, বাট স্ট্রাগল একটা লাইফের পার্ট, এটাকে কেউ কখনো সরাতে পারবে না। আর ওই সময় গান বাজনা বল বা যে কোনো কিছুতে স্ট্রাগল করেছি, আজকের ডেটেও স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, স্ট্রাগলটা কোথাও দুটো জায়গাতে একটু ভালো লাগে। এক, যদি পরিবার বা বন্ধু এরকম কেউ যদি পাশে থাকে, তখন মনে হয় যে হ্যাঁ, এই স্ট্রাগলটা করা সার্থক, বা এটা করতে গেলে পরেও কিছুটা ইজি মনে হয়। কারণ দিনের শেষে তোর এই মানে মাথার ছাদটা তো ওইখানে এসেই তোকে মাথাটা গুঁজতে হবে। তো সেই সময়টাই যাতে একাকিত্ব না হয়, তো শেয়ার করার জন্য কেউ যদি থাকে, কারোর সাথে আমি আমার নিজের খারাপ লাগা বা ভালো লাগা শেয়ার করতে পারছি, এরকম যখন হয় তখন কোথাও না কোথাও সেই স্ট্রাগলটা অনেকটা কম মনে হয়। আর দুই, যে যখন তুই ওই স্ট্রাগলটা করার পরে কিছু অ্যাচিভ করতে পারবি, এই সময়টায় মনে হয় যে হ্যাঁ, এই স্ট্রাগলটা করার একটা মানে ছিল। তো আমি এরকম লাইফে আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমি আমার পরিবারকে সবসময় পাশে পেয়েছি। বন্ধু তো অবশ্যই, ছোট ভাই যেরকম, মানে এখন তোরা যারা আমার সাথে আছিস আমি একদম মানে খুব জোর গলায় বলতে পারি, এবং স্পেশালি আমি যার নাম বলবো হয়তো বাকিরা প্লিজ বিরাগ ভাজন হোস না আমার প্রতি, কিন্তু সেটা হচ্ছে, তুইও এখন গালাগাল করতে পারিস বাট অফ ক্যামেরা করবি। সেটা হচ্ছে ফার্স্ট যদি কারো নাম বলি, সেটা অনিকেত, আনডাউটেডলি। মানে এই জায়গাটাতে দাঁড়িয়ে, হ্যাঁ, আরেকজন আছে, পাপান। প্রথম পাপান বলেছিল যে হ্যাঁ দাদা তুমি এটা করতে পারো, বাট তারপরে সেই জায়গাটাকে অ্যাচিভ করতে গেলে যা যা করতে হয় এবং যে মোরাল সাপোর্টটার দরকার হয়, সেটা আমি টোটালি পেয়েছি অনিকেতের কাছ থেকে। এবং দ্বিতীয় যদি কেউ এটা আমায় যদি হেল্প করে থাকে, মানে শর্ত, মানে কোনো শর্ত ছাড়া, মানে আজকের দিনে আমরা জানি যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়নি। সত্যি আমায় কিছু দিতে হয়নি, আমায় সেরকম কোনো কিছু করতেও হয়নি। সেটা হচ্ছে অতুল। কারণ আমি ওর কাছ থেকে প্রজেক্ট পেয়েছি, যে কাজগুলো করতে পেরেছে। আজকে যদি দুটো লোকও বলে যে হ্যাঁ এটা ভালো হচ্ছে, বা এই কাজটা হ্যাঁ দেখার মতো, বা এই কাজটা সুন্দর, তাহলে সেই জায়গাটা ক্রিয়েট ওরাই করেছে। এবার তোর কথাও না বললে নয়, তবে তুই প্রচুর খাটিয়েছিস, তোর প্রজেক্টে আমাকে প্রচুর খাটতে হয়েছে। এবং পরের বার থেকে অন ক্যামেরা এটাও বলে রাখছি, কারণ এটা তো তুই পাবলিশ করবি, অন রেকর্ড থাকবে যে ডবল খাটালে কিন্তু ডবল পেমেন্ট। এবং তার সাথে আমি পেমেন্টের আলাদা একটা রেট লিস্ট বানিয়ে দেবো, সম্রাট রেট যেটা চার্ট আমরা একটা থাকবে সম্রাটের জন্য স্পেশালি। যাক, ঠিক আছে, পরের বার থেকে যেরকম তুমি বলবে সেরকমই পেমেন্ট করবো। আমার পেমেন্ট স্ট্রাকচার কিন্তু ভালো, বাই দ্য মনে ওয়ে। থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে আমি একটা জিনিস বলি, যে একটা গান কি ছোট্ট করে হয়ে যাবে? কারণ আমি এর আগে, দর্শক বন্ধু, আপনাদের এর আগে একটা ক্লিপ আমি অ্যাড করে দেব, যেটা অগ্নিদারি গাওয়া। সেটা হলো সেই যে গানটা করেছিল, মনে আছে? আমরা তাজপুরে যখন ঘুরতে গেলাম, যেটা আমার ফেসবুকেও মনে হয় রয়েছে। ঠিক আছে। সেই দাঁড়িয়ে সকালবেলা একটা গান করছিলে। দোকানি করলো सागर किनारे दिल ये पुकारे तू जो नहीं तो मेरा कोई नहीं है ओ सागर किनारे दिल ये पुकारे तू जो नहीं तू मेरा कोई नहीं है सागर किनारे।
আসলে জীবনের এতগুলো বছরে এতগুলো সকাল দেখে ফেলেছি, এত না, সকালে আমাদের এত এত সাথে গান ওরকম গেয়ে ফেলেছি, ওরকম গান কি করে মনে থাকবে? অসম্ভব ব্যাপার। তুই আমাকে এখানে সাগর বসার আগে, কিনারে ছিল। তা ওটা ছিল সাগর কিনারে, এখন তো ক্যামেরার পারে। হ্যাঁ, এখন দুটো তো তোমার আলাদা। যেটা ইচ্ছা, অবভিয়াসলি তোমার যেটা সুবিধা, তোমার যেটা ইচ্ছা তুমি। সুবিধা কিছুই নেই, কারণ এখন এটা আমি কসাস হয়ে যেতাম যে যদি আজকের ডেটে দাঁড়িয়ে দেখা যেত যে না গানটাই আমি গাইছি, তাহলে কোথাও না কোথাও ভাবতে হতো, হয়তো দুবার ঢোক গিলতাম, তিনবারের বার তুই হয়তো আরেকবার বলতিস, তারপরে গিয়ে আমি হয়তো বলতাম আচ্ছা ঠিক আছে, হ্যাঁ গাইছি, মানে এরকম একটা। তা এখন কোনো ব্যাপার নেই, কখন গাইতে হবে কি গাইতে হবে যা বলবি হয়ে যাক, কনফার্ম হয়ে যাক, করে বেরিয়ে যাবে। একটা হয়ে যাক। কি গান গাইবো? अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी, जगी धड़कन नहीं, जाना जिंदा हूँ मैं तो अभी, कुछ ऐसी लगन इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने, इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ, মানে তুমি দেখতে পারো হয়তো যে আমার অলরেডি চোখের জল চলে এসছে প্রায়। আম, সত্যি বলছি, প্রচন্ড মাল্টি ট্যালেন্টেড দাদা। ইভেনলি আরো অনেক গুণ আছে যেগুলো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। এবার যেটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি যে এখন তো তোমার কেমন লাইফ চলছে সেটা আমরা জানি, হুম। বাট জীবনের খুব স্মরণীয় ভালো খারাপ কোনো ঘটনা? দেখো, খারাপটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না, বাট হ্যাঁ আমি চাই স্মরণীয় জিনিসটা নিয়ে আলোচনা হ্যাঁ, করতে। আমি ওটাই বলতে পারি যে মানে জীবনে যদি ভালো আর খারাপ বলিস, উম ভালো হয়েছে, অনেক হয়েছে, মিথ্যা বলবো না। অনেক ভালোর মধ্যে এগুলোও আছে, সবকিছু আছে, কিন্তু কিছু ভালোর মধ্যে কিছু খারাপও থাকে। সেই খারাপটা বোধহয় আমার জীবনে, মানে যদি এত কিছুর মধ্যে আমি বলি সেটা বলবো আমি 2021 সাল, যেটাতে আমি আমার মাকে হারাই। আমার ভালো বলতে গেলে ওই যে বললাম যে আমার মা, মানে যাকে আমি পেয়েছি, সবার কাছে সবার মা প্রিয়, আমার কাছে আমার মা সব থেকে আপন। তো এটা যেরকম ভালো যে ছোটবেলার থেকে ওই মানুষটাকে দেখেছি, ওই মানুষটাকে কাছে পেয়ে বড় হয়েছি, সেইভাবে চলেছে। ঠিক একইভাবে যখন 2021-এ ডিউরিং কোভিড মাকে যখন হারাই, তো সেই সময়টায় আমি জানি যে আমার সাথে কি হয়েছে, এবং নট অনলি দ্যাট, মানে মানুষের রিয়ালিটি আমার চোখের সামনে, না মানে একদম পুরো পরপর পরপর কয়েকটা ফ্ল্যাশের মতো বেরিয়ে গেছে। কারণ যাকে ছাড়া এক মুহূর্ত আমার চলেনি, মানে এরকমও হয়েছে আমি অফিস থেকে রাত্রেবেলা যখন আমার কখনো কখনো ফিরতে লেট হয়েছে, বা কোনো সময় যদি নাইট শিফট থেকেছে, সেরকম সময় যদি আমাকে কাজ করতে হয়েছে, তাহলে পরেও ফিরে এসে দেখেছি একটা মানুষ সারাক্ষণ আমার জন্য জেগে বসে আছে। মানে প্রোগ্রাম থেকে ফিরেছি, অনেক রাত হয়ে গেছে, কারণ সাধারণত যারা সেটা প্রোগ্রাম মারাই করে পারে জানে। শুধুমাত্র, আমার মনে একদম হয়। তাই, একদম তাই, মানে আহ, সেই জায়গাগুলো আজকের ডেটে খুব মিস করি। মানে যখন স্পেশালি দেখি যে আমার সমবয়সী বন্ধুরা বা আমার থেকে ছোট বা আমার থেকে বড় যারা, তারা যখন তাদের মাকে ডাকে, আমি এই মুহূর্তটায় খুব একা ফিল করি নিজেকে, কারণ আমার মা নেই, আমি বলতে পারবো না যে আমার মা আছে। আর তার সাথে মানে কিছু মানুষের কিছু কথা যেগুলো মানে হয় না, আমি বলিনি কোনোদিনও কাউকে, হয়তো বলবোও না, কিন্তু মানে বিধে বসে আছে এবং কোনোদিন যাবেও না। কোভিড এর সময় মানে আমি দেখেছি যে আমি প্রথম প্রথম যখন এই রোগটা যখন চারিদিকে ছড়াচ্ছে, তো অনেকেই যেরকম হয় বন্ধু বান্ধবরা ডাকা, ভাই কি করছিস ভাই, বা কোথায় আছো চলে এসো, বা এরকম কিছু সবাই বলে, মানে আমি ভয় পেয়ে বলতাম যে না আমি বেরোবো না, আমি বলতাম, কিন্তু তাতে আমাকে নিয়ে অনেক হাসাহাসিও করা হয়। অথচ যখন আমার মা চলে যায়, সেই সময় আমার মাকে নিয়ে যাওয়ার জন্য
শুধু 3জন ছিলাম, আমি, আমার বাবা, আমার ওয়াইফ, এবং আরেকজন ছিল আহ ঋষভ। মানে প্রশ্ন অনেক অনেক কিছু অনেকের কাছে থেকে গেছে, মানে আমি যেরকম সেই সময় কিছু মেডিসিনের দরকার ছিল, আমিও কোভিড আমারও হয়ে গেছিল, এবং ইনফ্যাক্ট মানে মায়ের যা কন্ডিশন ছিল তার থেকে খারাপ কন্ডিশন আমার হয়েছিল। হয়তো আজকে আমি তোর সামনে বা সবার কাছে আমি আছি, সেটা হয়তো মায়ের জন্য, আমি জানি না। হয়তো সেই মানুষটাই তার ভগবানের কাছে বলেছিল, মানে আমার ভগবান তার ভগবানের কাছে হয়তো বলেছিল যে আমার ছেলেকে ভালো করে দাও, এবং আমি চেয়েছিলাম আমার মাকে ভালো করে দাও। তো আমার ভগবানের জন্য আমার বলাটা ভগবান শোনেননি, কিন্তু আমার ভগবান তার ভগবানের কাছে যেটা চেয়েছিল হয়তো সেটা শুনে নিয়েছে। তো সেই সময়টা মানে আমার লাইফে যদি বলি যে সব থেকে খারাপ পিরিয়ড আমি কখন কাটিয়েছি, সেটা কাটিয়েছি, কারণ তারপর থেকে প্রায় 6 মাস আমি কারোর সাথে কথা বলতাম না। আমি নিজের মতো টোটালি নিজেকে আলাদা করে নিয়েছিলাম, এবং তখন আমি মানে গাড়ির ব্যবসা আমি শুরু করি। দেখেছিস তোরা আমার বড় গাড়িটাও, আমার বড় গাড়িটা কেনার উদ্দেশ্যই ছিল ওটা। মানে রাগ, মানুষজনকে ভাল লাগতো না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা হতো না। তো আমি বলেছিলাম যে মানে আমি গাড়ির জন্য যখন বলি, কারণ আমারও তখন আমিও কোভিডে মানে মা অসুস্থ, নার্সিংহোমে ভর্তি ওই টাইমটায়, যেদিন যেদিন মা ভর্তি হলো তার পরের দিনই মা চলে যায়, মানে সময়ও দেয়নি, সাডেনলি আচ্ছা, তোর আহ, মানে অক্সিজেন কমতে থাকে, অক্সিজেন লেভেল নেমে যায়। অক্সিজেন লেভেল অনেকটাই ড্রপ ডাউন করে, মানে অল ইন আ সাডেন, যেটা বোঝাও যায়নি। তো আমাকে কোনো গাড়ি নিয়ে যায়নি, কারণ আমার কোভিড ছিল, অ্যান্ড দে ওয়ার কনসার্ন, মানে তাদের ফ্যামিলির জন্য মেবি, যেটা হয়তো তাদের চোখে ভুল নয়, তাদের ওই হিসাবে সময় কিন্তু সিচুয়েশনটা একটু সিচুয়েশনটা ওরকম ভাবেই ছিল। ভেবেছিল। তো সেটাই একটা কারণ ছিল, মানে যেদিন আমি গাড়ির সিদ্ধান্ত নিই সেদিন আমি বাবার সাথে বাবার সামনে বসে হাউ হাউ করে কেঁদেছিলাম, আমি বলেছিলাম, এবং আমার অনেককেই আমার এটাও বলা ছিল যে যদি কোনোদিন এরকম কোনো সিচুয়েশন কোনো ছেলে বা মেয়ে ফেস করে, আমি আজকে তোর মাধ্যমেও সেটা বলে রাখবো যে পৃথিবীতে কেউ থাকুক বা না থাকুক, আমার গাড়িটা ঠিক ওখানে পৌঁছবে। যদি মানে আমি চাই না যে আমার মতো অভাগা কেউ হোক, কারণ আমি আমার মা যখন ভর্তির জন্য যখন নিয়ে নামানো হয়, তখন অক্সিজেন সিলিন্ডারটা কোলে করে নিয়ে আমি নামিয়েছিলাম। আহ, মা অ্যাম্বুলেন্সের ভেতর থেকে জাস্ট হাতটা দেখিয়ে বলেছিল চিন্তা করিস না, কিন্তু মা আর ফেরেনি, আমি ফেরাতে পারিনি। আর পরের দিন রাত্রেবেলাতে কল এলো মা আর নেই। মানে ওই সিনারিটা কোথায় আমি, ভর্তি ছিল? মা নিউ টাউনে ছিল ওখানে। তোর আমি আমি রিকল করতেই চাই না, মানে না, জিনিসগুলো না, 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 আমার কাছে মানে আজকের ডেটে দাঁড়িয়েও আমাকে যদি তুই বলিস যে ওইখান থেকে এখন দেখলে মানে ওইভাবে চলে এসছে জায়গাগুলো, যে কিছু মানুষের রিয়েলিটি আমার সামনে এসছে, যদিও আমি তাদেরকে কোনোদিনও জানতে দিইনি, আমি হয়তো ভবিষ্যতেও দেব না। যদি তারা নিজেরা কোনোদিনও অনুধাবন করতে পারে বা যদি আঁচ করে নিতে পারে, আমি তাদের সম্পর্কে বলছি, তাহলে খুব ভালো। দে আর লাকি অ্যাকচুয়ালি, কারণ আহ, তারা আমার কাছ থেকে আর কোনোদিনও কিছু পাবে না। আশা করছি যদিও পডকাস্টটা শোনে হ্যাঁ, যারা আছে অ্যাবসলিউটলি, অবভিয়াসলি যদি তারা। যদি তাদের চোখে পড়ে, যদি তাদের কান অব্দি যায়, যদি তারা বিচক্ষণ হয়ে থাকে, তাহলে তারা নিশ্চয়ই বুঝবে। এবং আরো অনেক ধরনের অনেক কমেন্ট সেই সময় করা হয়েছে, কারণ যে ছেলে তার মাকে হারিয়েছে, মানে আমি উতুরি পরে বসে আছি, আমি উতুরি পরে বসে থাকাকালীনও মানে যেটা স্বাভাবিক হয় না, যে তুই আজকে কোনো কিছু হারালে পারে তোর তো একটা খারাপ লাগা কাজ করবে, তুই হয়তো তোর সেই খারাপ লাগাটা শেয়ার করতে চাইবি মেবি। অবশ্যই। তো সেই ভাবে শেয়ার করতে গিয়েও আমাকে শুনতে হয়েছে যে কারো কেউ চিরস্থায়ী হয় না। তো আমার মনে হয় না যে ওটা কোনো সঠিক সময়, বা আমরা সাধারণত নিজে যেরকম হই আমরা সামনের মানুষকে সেভাবেই জাজ করার চেষ্টা করি। তো আমি আমার আমার মনে হয় না আমি কোনোদিনও কাউকে, মানে আমার চরম শত্রুকে আমি কোনোদিনও বলতে পারবো, যদি সে তার কোনো প্রিয়জনকে হারায়, আমি বলতে পারবো না যে কেউ চিরস্থায়ী নয়। না, সময়টা দেখো, এটা সবাই এক্স্যাক্টলি, আমরা জানি যে কেউ এক্স্যাক্টলি। কখনো চিরস্থায়ী হয় না। আর একটা জিনিস আমি এখানে ইনক্লুড করি, আজকে 7 বছর হয়ে গেল আমরা আমি ফটোগ্রাফিতে আছি। একদম। আর প্রায় প্রায় আমাদের কোভিড হয়েছেও 6-7 বছর, বা আমি কোভিডের আগে আগেই শুরু করেছিলাম, হুম। তারপরেই কোভিড হয়েছে। ঠিক আছে, কুড়ি তো কুড়ির দিকে, হ্যাঁ, কুড়ির মিড আমি থেকে 19 20-21। আমি হ্যাঁ, 19-এ হ্যাঁ, নাগাদ হ্যাঁ। শুরু করেছিলাম। তো এই যে 5-6 বছরে আমি আমাদের
মানে মেডিকেলের ওপরে যে কাজ হয় তুমি তো জানোই পুরোপুরি। তো সেইখানে আমি এত পেশেন্টকে দেখেছি, তাদের রিলেটিভদের দেখেছি, তাদের স্টোরি শুনেছি, তাদের ভিডিও করেছি, অপারেশনের ভিডিও করেছি। সেই জিনিসটা না আমাকে অনেকটা, আমার মনে হয় অনেকটা মানে এটা ভাবতে বাধ্য করেছে বা সেই জায়গায় নিয়ে গেছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমি হয়তো 25 থেকে 30% বেশি নিজেকে স্ট্রং করে ফেলেছি যে আজকে আমার এই পডকাস্টটার পরেও হয়তো কিছু হতে পারে, অ্যাবসলিউটলি, ঠিক আছে, বা আমার বাড়ির অ্যাবসলিউটলি। লোকেরও কিছু হতে পারে। এবং সেই সময় দাঁড়িয়ে আমার সামনে যদি কারোর কিছু হয়, আমার তাকে কি বলা উচিত, কিরম ভাবে সাহায্য করা উচিত, বা আমি কারোর থেকে এক্সপেক্ট তো কিছু করতে পারি না আজকের দিনে দাঁড়িয়ে, সত্যি কথা কিছু এক্সপেক্ট তো করতে পারি না, বাট একদম, একদম তাই। আমার কি বলা উচিত সেটা আমার মাথায় রয়ে গেছে। অ্যাবসলিউটলি তাই। মানে আমি এটাই বলতে চাইছি যে ইটস নট অ্যাবাউট এক্সপেকটেশন। কারণ যেটা হয়েছে সেটা আমার সাথে হয়েছে, যেটা ফেস করতে হবে সেটা আমাকে করতে হবে, সেটার সাথে যেটা ডিল করতে হবে সেটা আমাকে করতে হবে। তো সেখানে আমার কারো কাছে কোনো এক্সপেকটেশন নেই, কারণ আমি চাইলে পারেও কেউ আমার মাকে ফিরিয়ে দিতে পারবে না আমার কাছে। কিন্তু ওই বলে না যে সময় এবং জায়গা বুঝে কথা বলা উচিত। মানে তুমি যদি বিচক্ষণ হও, তো আহ, জানি না, কারণ ধর বন্ধু মহলে আমরা এক রকমের ধরনের আড্ডা হয়, এবার সেটা তো এখানে বসে ক্যামেরার সামনে করতে পারবো না, অফ ক্যামেরা, তো অফ ক্যামেরা। অফ ক্যামেরা। তো ওই রকমই ব্যাপার যে যখন কেউ কোনো কিছু বলছে তার আমার মনে হয় ভাবা উচিত যে আমি কি বলছি, কেন বলছি, এবং সত্যি আদৌ কি এটা বলা উচিত বা এই সময় কি এটা যায়। তো এই ধরনের অনেক কথা আমাকে শুনতে হয়েছে এবং ঠিক আছে, চলো, লাইফ গোজ অন, এরকম একটা ব্যাপার করে এখন সেই ব্যাপারগুলোকে ছোট হালকা করে দিয়েছি। যে ঠিক আছে, কারণ মা, এখন মেয়ে এসছে, তো মা হয়তো নতুন ভাবে আমার কাছে ফিরে এসেছে, আমি এখন নিজেকে এটাই বোঝাই। আমার মেয়ের নামও আমি মায়ের নামেই রেখেছি, সেম নাম, সেম সারনেম। তো যখন ঢুকি বা দেখি বা যখন আমাকে ডাকে, তো তখন মনে হয়, এবং বললে বিশ্বাস করবি না যে মানে তুই যতটুকু দেখেছিস আর ওর মানে সামনাসামনি অ্যাক্টিভিটি দেখলে পারে তখন বুঝতে পারবি, মানে ওই বকাঝকা এখন থেকেই শুরু হয়ে গেছে। তো আমি বলি বাড়িতে যে মাই এসছে, এই নিয়ে কোনো ডাউট নেই, কারণ নাহলে আমাকে এইভাবে বকার সাহস অন্তত কেউ দেখাতো না। মানে ওই রকম ভাবে কেউ আঙুল তুলে মানে কোনো, আমি ইনফ্যাক্ট তোকে সত্যি বলছি, দুদিন আগের ঘটনা, আমি জাস্ট খেতে বলেছে, আমি তখনও অব্দি খাইনি, আমি ওর কাছে গেছি, আমাকেও বলছে গো অ্যাওয়ে, বাবু খাও। তো এই জন্য বলি যে হ্যাঁ, মানে এটাই, জিনিসটা ওরকম ভাবেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলছে, যেভাবে চলছে চলবে। আমার এই একটুখানি ভারাক্রান্ত পরিবেশের মধ্যে থেকে আমরা যদি একটু শোটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারি, শো বলবো না, পডকাস্ট বলবো না, লাস্ট বেঞ্চের আড্ডা বলবো, বুঝতে পারছি না। লাস্ট বেঞ্চের আড্ডা বেটার আমার মনে লাস্ট হয়। বেঞ্চের মানে আড্ডা। প্রত্যেকটা পডকাস্ট যখনই ধর দেখি, অন্য পডকাস্ট গুলো, আমার তো মনে হয় যে মানে একটা খুব সুন্দর আলোচনা, যেখানে একটা মানুষ সম্পর্কে অনেক কিছু জানা যায়, বা সেই মানুষটা ওভারঅল তার লাইফে কি করেছে না করেছে সেগুলো সম্পর্কে জানা যায়। তো এক কথায়, বাংলা কথায় পিএনপিসি আমরা বলতে পারি। পিএনপিসি, পিএনপিসি, একদম পিএনপিসিটা গুছিয়ে ভালো। পিএনপিসি করো। নিজেরটা মানে বেসিক্যালি সব থেকে বেশি নিজেরটা রাখো, তার সাথে একটু হালকা ফুলকা পিএনপিসি, দুটো মিলে একটা মিক্সচার। নিন্দাটা নয় নাই করলাম, চর্চাটা করতেই পারি। চর্চাটা করতেই পারি, নিজের correct। নিন্দা পরের একদম, চর্চা, ব্যাস একদম, এই করি। একদম, একদম, একদম। আচ্ছা, তাহলে এখন আমাদের একটুখানি র্যাপিড ফায়ার রাউন্ড, ঠিক আছে? বেশ। তো র্যাপিড ফায়ার রাউন্ডে যে রুলসটা আছে, রুলসটা আশা করি তোমায় বলতে পারো, তাও একটা বলে রুলস দিই। টুলস জানি না ভাই, শুধু একটা কথাই বলবো, এমন কিছু বলিস না যে সাথে প্রবলেমে পড়ে যায়। কন্ট্রোভার্সি হোক, চাই ওরকম চাই কিছু না। সমাজ চায় কন্ট্রোভার্সি। না, আমি চাই না, আমি চাই না, আমি খুব সাদা মাটা 10টা থাকতে কোশ্চেন থাকবে, ভালোবাসি। চুজ করতে হবে তোমাকে, এবং তোমার নিজের যেটা মনে হবে সেটা, তার চুজ করার পেছনে যদি কোনো কাহিনী থাকে অবশ্যই বলতে পারো, ওকে। ঠিক আছে? সানুদানা অভিজিৎ? লাভ ইউ সানুদা, কিন্তু অরিজিৎ। আচ্ছা, অরিজিৎ। অরিজিৎ দা, আছে সরি, আছে আছে সরি, আছে আছে। অরিজিৎ দা। সোনু নিগম স্যার না শান? সোনু নিগম স্যার, এক কথায়। বিশাল মিশ্রা না অরিজিৎ? অরিজিৎ সিং। আচ্ছা, অর্পিতা বিশ্বাস, দেবলীনা নন্দী? ওরে বাপ রে বাপ, দুজনেই মারবে। আমি। অ্যান্সার, অ্যান্সার, এটা কিন্তু সেই একটুখানি গা বাঁচিয়ে চলা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে গানা বাঁচালে উপায় নেই, মানে দেবলীনা রেগে আছে অনেকটাই, কারণ ওর বিয়ের সময় যেতে পারিনি, জানি না তারপর থেকে কথাও হয়নি,
সামনে পেলে হয়তো কথা কম, হাত বেশি চলবে ওর। আর এদিকে অর্পিতা, মানে কোনো কিছু হলে পরে মানে আমার একটা হয়ে গেছে, মানে কি বলতো, এই গান বাজনার জগতে ইউনিভার্সাল দাদা এরকম একটা পরিচিতি হয়ে গেছে। মানে যেখানে কেউ আমাকে কখনো মানে বলতে পারবো না যে কারোর সাথে কোনো একটা ইনফ্যাচুয়েশন তৈরি হয়েছে, বা এই গান গাইতে গিয়ে এই ভালো লাগা এই ভালো লাগা, কিচ্ছু কোনোদিনও হয়নি। হয় দেখা হলে হয় বলেছে ভাই কেমন আছিস, না হচ্ছে দাদা ভাই কেমন আছো, এই চলেছে। তো এখন মানে তাও যদি হতো যে ধর দেবলীনা বা অর্পিতার মধ্যে কেউ আমার থেকে বয়সে বড়, তাহলে হয়তো পিঠটা বেঁচে যেত, মানে যে ছোট তার নামটা নিয়ে নিতাম। কিন্তু এখন হয়ে গেছে এটা দুটোই ছোট, যার নাম নেব সে তো এমনিই গালি দেবে, তার সাথে যারটা নেব না সে এক্সট্রা ফ্রিতে মারবে। তাই দেবলীনা অর্পিতা দুজনেই খুব ভালো। আচ্ছা, শ্রেয়া ঘোষাল না সুনিধি চৌহান? এটাও কন্ট্রোভার্সিয়াল, মানে আমাকে যদি বলিস আমি প্রেফার করি র্যাপিড ফায়ার, তবুও কিছু করার নেই, এলাবোরেট না, করতে আমি হচ্ছে। এক্সপ্লেনেশনটা চাই, আমি চাই। হ্যাঁ মানে আমি দুজনেরই দারুণ ভক্ত, কারণ দুজনের জনারটা একটু আলাদা, ডিফারেন্ট জনার। তারপরে যখন ধর মানে শ্রেয়া ম্যাম তো ক্যা বাত, মানে কোনো কথাই হবে না। একই টাইমে সুনিধি ম্যামও মানে আলাদা লেভেলের একজন সিঙ্গার, কারণ ওই রকম ভয়েস মডিউলেশন, ওই রকম টেক্সচার, এবং উনার যে ছোটবেলার যে ক্লিপটা, মানে এখনো তুই নেট ঘাটলে পাবি, উনি যখন জিতেছিলেন, জাজের টেবিলে যারা যারা ছিলেন, মানে মাথা খারাপ হয়ে যাবে। মানে আমাকে তো কেউ যদি ওই রকম জাজেসদের সামনে গাইতে বলে, আমার তো বোধহয় আগেই হাত পা কাঁপতে শুরু করে দেবে, আমি বলবো আমার আর হবে না, মাইকটাও হয়তো হাত থেকে পড়ে যেতে পারে। সেখানে উনি গেয়ে উনি মানে প্রথম পুরস্কার পাওয়া, তো এটা বলে দেয় যে উনার ট্যালেন্টটা কোন জায়গায়। সেম জিনিসটা শ্রেয়া ম্যামের সাথেও, উনার সময়ও আমরা দেখেছি জাজেসের চেয়ারে কারা কারা বসেছিলেন। তো মানে উনাদেরকে নিয়ে কিছু বলা মানে ধৃষ্টতা। মানে এটাতে দেবলীনা অর্পিতার কথাই যেরকম বললাম ওরা মারবে, এটাতে পাবলিক মারবে। হ্যাঁ, মানে আমরা just জানতে চাই তোমার পছন্দের পছন্দের যদি দুজনেই পছন্দের, দুজনেই পছন্দের। দেখ, এটাও পাশ কাটিয়ে চলে যাওয়া না হবে। এটা পাশ কাটিয়ে না, মানে অনেস্টলি এটা আমার অনেস্ট অনেস্ট রিভিউ। আমার দুজনের গানই খুব ভালো লাগে, মানে আমি আলাদাভাবে বলতে পারবো না। মানে ধর আজকে কথার কথা সোনু স্যার গাইছেন, এবং তার সাথে অরিজিৎ দা গাইছেন। আমি তোকে সত্যি বলছি, আমি বলতে পারবো না যে দুজনের মধ্যে একটা আমার ভাল লাগে একটা ভাল লাগে না। আমার দুজনকেই ভাল না, লাগে, দুজনেই নো দুজনের গানই ডাউট আমার। মানে এবার রত্ন, আমাদের এই একদম ভারত তাই, রত্ন। একদম তাই। এবার সেইখানে দাঁড়িয়ে নিয়ে কাকে ছেড়ে কার কথা বলবো, মানে এটা ওরকম হয়ে গেল না। আরে আজকে যদি বলা হয় যে হ্যাঁ মানে কে তোমার আহ, অন্য কোনো যারা সোকল্ড অনেক ভাইরাল হয়েছে, যাদেরকে আমরা জানি যে হয়তো, কারণ নেট দুনিয়ায় অনেক কিছুই সম্ভব, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক কিছু হয়ে যায়। তো সেই রকম যদি কেউ হতো, তাও হয়তো তাও হয়তো সমালোচনা করা যেত, যদিও সেটা করা যায় কিনা আমার ডাউট আছে, কারণ আমরা অনেককেই খারাপ বলি। কিন্তু পাশাপাশি এটাও ভাবার দরকার যে আমি তো ওটা হইনি, সে হয়েছে, ভালো হোক খারাপ হোক কিছু তো কোয়ালিটি আছে, এটা তো মানতেই হবে। অবশ্যই, তো অবশ্যই। সেই জায়গাটায় তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবার যে মানুষটা সেই জায়গাটা পেয়েছে, আমি পাইনি বলে তার সমালোচনা করে তাকে নিচু দেখাবো, এটা কেমন লাগে? এটা ঠিক না। যে হয়েছে তার কোথাও না কোথাও সে, মানে আজকে এই যে তোর সাথে কথা শুরুর দিকে যখন স্টেজের কথা নিয়ে তুই বললি, আমি যেরকম বললাম যে আমার থেকে হতেই পারে অনেকে অনেক বেশি হতে পারে, যারা ধর অর্গানাইজার হোক বা কমিটি, তাদের মনে হয়েছে যে হ্যাঁ এ বেশি ডিজার্ভিং, তো সেই জন্য সেই জায়গা আমার এটা নিয়ে কোনো ক্ষোভ নেই, কোনো খেদ নেই। কারণ ডেফিনেটলি আমার থেকে কিছু তো বেটার পেয়েছে, যার জন্য তাদের দিকে কোথাও না কোথাও তাদের মানে ফোকাসটা শিফট হয়েছে। কোথাও তাদের মনে হয়েছে যে হ্যাঁ একে দিয়ে এটা হতে পারে বা এ এটা পারতে পারে। কারণ ধর একটা কলেজ শো, নর্মাল এক্সাম্পল দিয়ে যদি তোকে বলি, সেই কলেজটায় তো সবাই একবারে গাইতে পারে না। ধর এই বছর একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, সেটাতে সবাইকে তো ডাকতে পারবে না। তো তাদের ওই বছরের জন্য যাদেরকে মনে হচ্ছে হ্যাঁ এদেরকে নেওয়া যেতে পারে, সেরকম ভাবে এইখানে ঠিক তাই, মানে প্রত্যেকটা জিনিসই মানে ভাইস ভার্সা ওরকম ভাবে। তো এটায় কোনো কম্প্যারিজন আমার মনে হয় না চলে। মানে এটা আমার ব্যক্তিগত মতামত, পুরোপুরি আমার কাছে সবাই ভালো। গান গাইতে পারছে যারা, তারাও ভালো, যারা গানের চেষ্টা করছে গাইবার তারাও ভালো, যারা শিখেছে তারাও ভালো, যারা ধর শিখছে, মানে কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ছোটবেলার থেকে তালিম নিয়ে
মানে গুরুজির কাছে গিয়ে তাদের কাছে শিখে কেউ কেউ গান গাইছে, তারা যেরকম আমার কাছে খুব ভালো, আবার যারা ঈশ্বর প্রদত্ত তারাও আমার কাছে ঠিক ততটাই ভালো। কারণ দুজনেই গানটা গাইছে, আমি তাদের গান গাইবো, আমি তো তাদের মানে জাজ নই যে তাদেরকে জাজমেন্ট করব বা তাদের এগেনস্টে বলবো এটাকে। হ্যাঁ, প্রেফারেন্স থাকতে পারে, সেটা আলাদা, বাট সমালোচনা করাটা আমার মনে হয় না মানে কোথাও শোভা পায়। হিমেশ না প্রীতম? দুজনেই খুব ভালো, দুজনেই খুব ভালো। হিমেশ স্যার আমাদেরকে অনেক ভালো ভালো কম্পোজিশন দিয়েছেন, প্রীতম স্যার তো এখনো দিয়ে যাচ্ছেন। হিমেশ স্যার কিছুটা একটু এখন এখন হয়তো উনি ব্রেক নিয়েছেন মেবি। আবার হয়তো সামনে লাস্ট ইউ বড় নেভার নো, লাস্ট। ইউ নেভার নো, হতেই পারে। কারণ আশিক বানায়া আপনে যে ক্রেজ তৈরি করেছিল, খুব কম গান, মানে একটা টাইমে আমরা বন্ধু বান্ধবরা বলতাম যে এটা মানে একদম আহ, সেই লেভেলের জায়গায় চলে গেছে যে যে গানটা না গাইলে বোধহয় জীবন অসম্পূর্ণ হয়ে যাবে। মানে সব জায়গায় সবকিছুতে ওই একই গান বেজে যাচ্ছে, আশিক বানায়া আপনি, আশিক বানায়া আপনি। হ্যাঁ, ওই সময়টা মানে একদম হিমেশ একদম মানে উনি স্যারেরই ছিল উনি পুরোপুরি। পুরোপুরি ওই জায়গাটাকে উনি নিয়ে রেখে দিয়েছিলেন যে এটা আমার, এটাই কেউ হাত দিতে পারবে না। তো এইরকম মানে কি বলবো, এই যে তোকে বললাম না যে ধর আমরা সবার কাজ নিয়ে যদি বলি, আমরা সাধারণত অনেকের আহ, মানে সংখ্যা তত্ত্বের উপরে চলে যায় অনেকে, যে কার কটা কাজ। আমার মনে হয় যে কাজটা কোয়ালিটি কিনা এটা দেখা দরকার। সে একটা করুক চাই 100টা করুক, যেরকম আমি তোকে মানে কোনো ভিউয়ার্সদের মধ্যেও অনেককে আমি যদি বলি এখন এই ইনস্ট্যান্ট, এটা যদি পডকাস্ট না হয়ে লাইভ হতো, তাহলে আমি নিশ্চিত যে 99% ভিউয়ার তারা এখনই মোবাইল নিয়ে বসে পড়তো সার্চ করতে। আমি যদি বলি এমন একজনের নাম ইসমাইল দরবারজি, তো সেখানে উনার কটা ফিল্ম আছে, কি আছে না আছে সবাইকে খুঁজতে হবে। কিন্তু এখনই যদি বলি হাম দিল দে চুকে সনমের কথা, লোকেরা কিন্তু ওয়াও কে বাত, এটাই করে উঠবে। তো তার কাজটা আলটিমেটলি আমার মতে মানে যেটা বললাম যে কাজটা ম্যাটার করে, যে কাজটা কেমন হচ্ছে, কেমন গান উনি, উনার গানের জায়গাটা বা উনার ক্রিয়েশন কেমন, মানে সেটা যে ফিল্ডে যে আছে, যে কোনো ফিল্ড হতে পারে, সব ফিল্ডেই আমি মনে করি মাপকাঠিটা এইভাবে হওয়া উচিত যে সেই যে কাজটা করেছে সেই কাজটা কেমন, কটা কাজ করেছে দেখে লাভ নেই, কটা কাজ করেছে সে তার মতো করে করছে। আর লোকেরা যদি তাকে ডাকে তাহলে পরেও মানে হয়তো আজকে কেউ 1000টা কাজ করে ফেলেছে, কোনো না কোনো একদিন তারও তো একটা দুটো কাজ ছিল, তো তার মানে সে ওই কাজ থেকেই এই জায়গায় গেছে, তো তাহলেও অ্যাপ্রিসিয়েট করা উচিত তাকেও। একদমই। আমার মনে হয় যে তুমি প্রত্যেকটা যে অ্যান্সার দিচ্ছ তার পেছনে যে তোমার যে থিঙ্কিং বা তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে থট, সেটা তুমি যে বলছো, তার ফলে মানুষের বুঝতে সুবিধা হচ্ছে এবং চুজ করতে অনেক বেশি সুবিধা হবে একদম লোকে, যে আমি কি জন্য আমি চুজ করছি। কারণ আমরা অনেক সময় হয় যে আমরা জাস্ট বলে দিই, বাট বলার পেছনে একটা কারণ থাকে। আমি কাউকে পছন্দ করি মানে আরেকজনকে অপছন্দ করি এটা কারেক্ট, নয়। কারেক্ট, কারেক্ট, একদম তাই। আচ্ছা, এরপরে হলো মদিনা মমতা। কি প্রশ্ন এগুলো! আমি পলিটিক্যাল নই, জাস্ট র্যাপিড ফায়ারে বলে দাও। এটা বললে পারে তারপরে বুঝতে পারছিস কি কি হবে। মানে ওইদিকে এদিকে র্যাপিড ফায়ার হবে, ওদিকেও র্যাপিড ফায়ার হয়ে যেতে পারে। তো একদিকে কমলা একদিকে সবুজ, আমি নির্দল। নির্দল। আচ্ছা, শাহরুখ না সালমান? মানে কি বলবো, মানে এরকম ধরনের র্যাপিড ফায়ার আমি তোকে রিকোয়েস্ট করবো এর পরের বার থেকে রাখিস না। মানে এগুলো হচ্ছে র্যাপিড ফায়ার নয়, এগুলো মানুষকে অপ্রস্তুত সিচুয়েশনে ফেলা। কারণ দুজনেই খুব প্রিয়। সালমান খান একটা ব্যাপার আছে যে হ্যাঁ মানে ওই রকম ভাবে যাকে ছোটবেলার থেকে দেখেছি টিভির পর্দা একটার একদম পর একটা শার্ট হিট, খুলে একদম বডি মানে সেক্সি সেই রকম লাগে। একটা ব্যাপার। আবার ঠিক একই শাহরুখ ভাবে খানের সেই হাত সেই খুলে এক্সপ্রেশন কিং, মানে শাহরুখ খান বলতেই আমরা বুঝবো এক্সপ্রেশন কিং, একটা দাঁড়িয়ে গেল মানে রোম্যান্স কিং, রোম্যান্স কিং। ওই তো মানে রোমান্স কিং, কারেক্ট। তো সেই রকম জায়গায় কি এদেরকে নিয়ে বলবো বলতো, চল এক্ষেত্রে আমি আচ্ছা, দীপিকা না অনুষ্কা? দীপিকা পাদুকোন। ক্রিকেট না ফুটবল? দুটোই, বাট ফুটবলটাকে একটু বেশি ভালোবাসি। ফুটবলটা বেস্ট প্লেয়ার মানে পছন্দের প্লেয়ার? এই যে সেই কাণ্ড হয়ে গেল, এটাই কি? না, আমার কাছে CR7 CR7। যাক, একদম। তাহলে একদম সেম সেম আমরাও আছি। আর যদি তুই বলিস মানে এটা কিন্তু বললাম যে
আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমাকে বলিস। কিন্তু যদি তুই বলিস ওভারঅল, তাহলে পরে অনেকেই সেই জায়গাটা নিয়ে রেখে দিয়েছে। মানে আহ, আমি মনে করি আজকের ডেটে ইন্টারন্যাশনাল ফুটবলে অনেকেই আছে, অনেকেই ভালো খেলে। আর সেখানে দাঁড়িয়ে মেসি এবং রোনাল্ডো দুজন এক্সেপশন। কিন্তু মানে ওরা আগে আলাদা একটা নিজেদেরই লিগ খেলে। একটা আলাদা, হ্যাঁ একদম, মানে ওরা নিজেদেরই একটা এরা তৈরি করে নিয়েছে। এইবার আগের যখন খেলা দেখেছি, যখন ছোট ছিলাম সেই সময় যখন খেলা দেখেছি, তখন কিন্তু যাদেরকে দেখেছি সেখানে মানে কোনো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স খুব কম দেখতাম। মানে প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়ান্ট। ব্যাপারটা এরকম হতো একটা টিমে তুই যদি দেখিস, মানে কাকে ছেড়ে তুই কাকে বলবি। ধর আমি যদি তোকে 2002 ওয়ার্ল্ড কাপের যদি টিমটাই যদি বলি, মানে আমার ব্রাজিল বরাবর ফেভারিট। সেম। আমি আমি যদি সেই টাইমে বলি, গোলে দিদা তুই বাদ দিতে পারবি না, এদিকে রিভাল্ডো বাদ দিতে পারবি না, কাফু বাদ দিতে পারবি না, বাদিকে আমার অল টাইম ফেভারিট, মানে আমাকে যদি বলিস যে আমার সব থেকে প্রিয় খেলোয়াড়কে সারা জীবনের, তাহলে রবার্তো কার্লোস। এ নিয়ে কোনো ডাউট নেই। মানে ওই রকম একটা প্লেয়ার, মানে ওই লেভেলের প্লেয়ার খুব কম এসছে, মানে সেটা যে কোনো জায়গায় মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখা যায়নি ওই রকম পেডিগ্রির একজন ফুটবলার। তারপরে যদি তুই বলিস সেখানে মানে কে ছিল না, লুসিও ছিল, রোনাল্ডো ছিল। রোনাল্ডো ছিল। এবার যাদের এগেনস্টে খেলছে তাদেরকে যদি দেখি, সেখানে গোলে অলিভার কান, মানে ফাইনালে, মানে আর কি হতে পারে এর থেকে বড় কি? ইতালিতে পাওলো মালদিনি, মানে এক্সেবার কারেক, মানে ওই টাইমে মনে হতো যে কম্পিটিশনটা সেই লেভেলের কম্পিটিশন। মানে কেন জিদানও তো ছিল ওই ওই হ্যাঁ, সমসাময়িক একদম তাই, এরাতে। একদম তাই। শুধু আমার খুব জিদান জিদান, কেন, তারপর টটি। আমার কিন্তু মানে ফ্রান্সিসকো জিদান তোত্তি। টটির ওই ক্ল্যাশটার জন্য না, বাট আমার পছন্দের প্লেয়ার না, ওটা ছিল মাতারাজ্জি, মাতারাজ্জি। মার্কো মাতারাজ্জি। হ্যাঁ, মানে ওদের ওই টাইমের মানে প্রত্যেকটা, তুই ওদিকে ফিগোকে ধর বা যাকেই তুই ধরবি, এবং পরবর্তী তার ওই সমসাময়িক মানে রাউলও ছিল। রাউল আরেকটু পরে, একটু পরে। এবং মানে তুই দেখ না, মানে পর পর আমরা কাউকে না কাউকে পেয়ে এসেছি। মানে তার পরবর্তীতে রোনাল্ডিনহোকে পেয়েছি, কাকাকে পেয়েছি, পেয়েছি। আহ, নেইমার তো, মানে নেইমারের মতো একজন ট্যালেন্টেড প্লেয়ার, সে কিন্তু আজকে ওই জায়গাটা পায়নি। আমার মনে হয় মেসি রোনাল্ডো কোথাও না কোথাও সবকিছু ছাপিয়ে চলে এরা গেছে, আলাদা বানিয়ে আলাদা নিয়েছে। লেভেলে চলে গেছে। তো ওই রকম ভাবে মানে ভালো, ভালো খেলা দেখতে ভালো লাগে। কোনো স্পেসিফাই করে যে এ ভালো বা ও ভালো, তবে যেহেতু তুই মেসি আর রোনাল্ডোর মধ্যে বললি, এদের দুজনের মধ্যে আমার রোনাল্ডোকে ভালো লাগে। কারণ আমার এখনো মনে পড়ে যখন মানে মানে খুব ছোটবেলার থেকেই একটা ছিল যে ফুটবলের প্রতি, কারণ বাড়িতে সবসময় ইস্ট বেঙ্গল মোহনবাগান এই ব্যাপারগুলো দেখতাম। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? বাহ, এটা কোন স্যার র্যাপিড ফায়ার এটা, আমি মানে just জিজ্ঞেস করলাম। ইস্ট বেঙ্গল আহ, একদম, এই নিয়ে সবেতে- কোনো, ফুটবল নিয়ে পুরোপুরি একদম সেম টু সেম এক বই। আমি ইস্ট বেঙ্গলের আমার সাপোর্টার, বরাবর ইস্ট কিন্তু বেঙ্গল support। আমি মোহনবাগানকে মানে অনেক ক্ষেত্রেই দেখি সোশ্যাল মিডিয়া বল বা যে কোনো জায়গাতেই যে ডিফেম করা হয়। তো আমি ডিফেম করার পক্ষপাতী নই কোনো ক্লাবকেই। কারণ আমি যদি আমার ক্লাবকে ভালোবাসি, তাহলে আমার মনে রাখতে হবে যে ওই ক্লাবেও এরকম অনেকে আছে না, যারা এই ভালোবাসে। ক্ষেত্রে আমি সুনীল ছেত্রীর একটা জিনিস বলবো যে মানে সুনীল ছেত্রী আগের দিনই বলছিল সানিয়া মির্জার একটা পডকাস্টে এসে, যে ফুটবল এমন একটা জায়গা যেখানে মন ভরে গালি দেওয়া যায়। কারেক্ট, ঠিক আছে। কারেক্ট। এবং সুনীল ছেত্রী বলছে আমি ভদ্র ছেলে, আমি যতই দিল্লির ছেলে হই, আমি ভদ্র ছেলে, গেছি কলকাতায় প্র্যাকটিস করতে, কলকাতায় এসে খেলা শুনছি মানে দেদার গালি দিচ্ছে। ঠিক আছে, এবার ব্যাপারটা ওই রকম, মানে ডিফেম করা হয়, বাট আজকে অনেক রক্তদান শিবির হয়, অনেক সোশ্যাল প্রোগ্রাম হয়, যেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান একসাথে করে। একদম। এবং সেক্ষেত্রে আমার মনে হয় ডিফেম করাটা মানে একটা আমাদের আলাদা উদ্দীপনা নিজেদের ক্লাবের প্রতি। না না, দেখ, একটা ডিফেম হয় যে যেখানটায় কনস্ট্রাকটিভ, মানে অ্যাটলিস্ট ডিস্ট্রাকশন নেই তাতে, মানে ওই লেগ পুলিং যেটাকে আমরা বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগেকার দিনে দেখেছি ওটা লেগ পুলিং। কিন্তু এখন না অনেক বেশি মানে ডিস্ট্রাকশনের মতো একটা, মানে সাপোর্ট যে ফ্যান বেস, তারা দেখে এটা হলে পারে এই মারবো, এই মারতে হবে, এই করতে হবে। আমাদের সময়ও ছিল, বা আমাদের আগেও হয়তো ওটা ছিল, কিন্তু এই রকম ভাবে গালিগালাজ করে এই ব্যাপারগুলো ছিল না, না। আমাদের সময় যেমন আমরা একটা বলতাম, আমাদের সময় কি আমি তখনও বলতাম বা এখনো বলি, যে মানে আমাদের একটা সাপোর্ট বা একটা ওই বলে না যে ঠেকনা দেওয়া, যে ভাই তোরা ঠিক আছে জিতেছিস তো কি হয়েছে, 8 জন ওখানে ছিল, ওপার বাংলার হ্যাঁ, মানে লোক ছিল। ব্যাপারটা এইরকম ভাবেই হতো হ্যাঁ, আগে যখন হ্যাঁ, হতো তখন, মানে আমি একদম কারেন্ট সিচুয়েশনে বলছি। এখন অনেক বেশি হাতাহাতি মারামারি। এক্স্যাক্টলি, মানে নট অনলি দ্যাট, তুই মানে সোশ্যাল মিডিয়ায় কিছু চ্যানেল আছে যারা ধর ফুটবল ওরিয়েন্টেড খবর মানে দিয়ে থাকে, আমি ফলো করি, আমি দেখতে ভালো লাগে।
তো সেই সমস্ত চ্যানেলগুলোকে দেখার সময়ও আমি ওখানে দেখি যে এসে কমেন্ট সেকশনে গালিগালাজ করে চলে যাচ্ছে। তো এটা খারাপ লাগে, মানে কারণ ওখানে কে কে দেখছে কেউ তো জানে না। হতে পারে আমার তোর বাড়ির গুরুজনরাও সেই চ্যানেলটা ওই মুহূর্তে ফলো করছে, হুম 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 তারাও তো হুম সেই জিনিসগুলোই দেখছে, তাদের চোখের সামনে স্ক্রিনে হুম ওগুলোই ফুটে হুম উঠছে, তো হুম। এটা আননেসেসারি। আর যেটা মাঠে গিয়ে হওয়া ওটা তো আবেগের বশে, মানে এটা কেন ওরকম, মানে আমার মনে আছে আমি বাবার সাথে, বাবার হাত ধরে প্রথম খেলা দেখতে যাওয়া সেটা ডেম্পোর সাথে, তখনও কিন্তু ডেম্পো মানে জুনিয়র যখন এলো ইস্ট বেঙ্গলে, ইস্ট বেঙ্গল একটা অন্য লেভেলে চলে গেল। আহ, তো জুনিয়র আসারও আগে সেটা আমার প্রথম মাঠে গিয়ে যুবভারতীতে গিয়ে খেলা দেখা। তো গিয়ে যখন দেখেছিলাম সেই ম্যাচটা ড্র হয়েছিল, তো তারপরে জুনিয়র এলো, তারপরে ডেম্পোর ওই উত্থান ওই রকম। তো উম, মানে সেইখানেও দেখেছি যে লোকজন যখন ফুটবলাররা পারছে না বা কোথাও মানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পাচ্ছি না, তখন ফ্রাস্ট্রেশনে দু চারটে কথা বেরিয়ে যাচ্ছে। এবার তখন অত বুঝতাম না যে মানে অসাংবিধানিক, অসাংবিধানিক যে বিধানিক ব্যাপারগুলো, বিধানিক অসাংবিধানিক। সেগুলো বুঝিনি। কিন্তু পরবর্তীতে এরকম হয়েছে বাবার সাথে পাশে বসেই দেখছি যে মানে পুরো তালিকা তৈরি এবং একটার পর একটা একটার পর একটা ছড়া বেরোচ্ছে, ছড়া মানে ছড়ার মতো বেরোচ্ছে। মানে আমি জাস্ট চা চিনি দুধে মোহনবাগান মানে না, আমি কন্ট্রোভার্সিয়াল না না এগুলোতে আবার আমি ইস্ট বেঙ্গল তো অবভিয়াসলি আমার ইস্ট বেঙ্গলেরই স্লোগান বলবো, ঠিক আছে? তো এরকম ওদের ওদিকেও ছিল, ঠিক আছে? হ্যাঁ, 100 বার ছিল, একশো মানে বার ছিল। আদা বাটা পোস্ত বাটা ইস্ট বেঙ্গল হ্যাঁ হ্যাঁ, সামথিং ছিল লাইক, ছিল এগুলো আছে, এগুলো ছিল থাকবে, মানে ছিল এগুলোই আছে। তো মানে আমাদের জীবন, ফুটবলের জীবন, একদম কলকাতাটাকে একদম। একদম জীবন্ত করে তোলে। আমি কিছু জায়গায় ঘুরেছি, বাইরেও গেছি, এবং বিভিন্ন জায়গায় মানে ফটোগ্রাফির কাজের জন্য যাই কি চাকরি সূত্রে যাই, সেখানে দেখেছি আমাদের এখানে যে আবেগটা খেলা দেখার জন্য আছে বাইরে কিন্তু নেই। এই খেলা দেখার এটা যদি, আমি কন্ট্রোভার্সি করতে চাই না, বাট স্টিল যদি পলিটিক্সে না হতো, বা পলিটিক্স এই খেলার মধ্যেকার যে পলিটিক্স, মাঠের যে পলিটিক্স, সেটা না থাকলে হয়তো আজকে কলকাতা ফুটবল অনেক বেশি এগিয়ে যেত। 100 বার হতে পারতো। ইভেনলি আমি কেন বলতে পারছি, কারণ আমি গোলকিপিং খেলতাম এবং খেলেছি, টুকটাক কিছু খেলেছি। তো সেখানে আমার বন্ধুরা এবং আমি অনেককে দেখেছি তারা পলিটিক্সের শিকার। এবং তাছাড়াও প্রেফারেন্স নেপোটিজম তো আছেই। ট্যালেন্টটা নেপোটিজম দিয়ে হয় না, আমার যেটা মনে হয় ট্যালেন্টটা নেপোটিজম দিয়ে হয় না। হতে পারে টু সাম এক্সটেন্ট, তোর কথা ফেলে দেওয়ার মতো নয়। ফেস করিনি তাও নয়, দেখেছি এরকম হতে, সেটাও দেখেছি। কিন্তু উম, ওই যে বলে যে হ্যাঁ যদি চলছে যেরকম চলতে হবে, আমরা তো আলটিমেটলি মেশিনের মধ্যে বসে আছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেশিন মানে এই যেভাবে আর কি। ঘুরবে সেরকম ভাবে ঘুরবে। কারণ মানে ধর না আজকে আহ, মেসির এত ভক্ত, তুই ছোট্ট একটা জিনিস ভাব, আমাদের মানে যে কথাটা নিয়ে তোকে বলছিলাম যে মেসির এত ভক্ত সারা পৃথিবী জুড়ে, খুব ভালো কথা। মেসি ভারতবর্ষে এলেন, তাকে দেখার জন্য এত ভক্ত, কিন্তু যখন ইন্ডিয়ান ফুটবল লিগ গুলো হয়, সেখানে যদি তুই স্টেডিয়ামের দিকে একবার ক্যামেরাটা যখন বুম করে তখন যদি তাকাস, তাহলে গ্যালারি খুব কম ম্যাচ থাকে যেগুলোতে ভর্তি হয়। আইএসএল বাদ দিলে মনে হয় না খুব একটা সেরকম থাকে। আইএসএল বাদ দিলে তো আর আমাদের বলতে গেলে ডার্বি, নেই। আমাদের কলকাতায় আমি তাও ছেড়ে কলকাতা দিলাম, ডার্বির একটা ঠিক ডার্বির আছে, একটা থাকে, সাউথ বাইরের স্টেটে ইন্ডিয়ান তো নেই। ডার্বিতেও হয়, সাউথ ইন্ডিয়ান হ্যাঁ ডার্বিতেও সাউথ হয়। কেরালা সেই আর ব্যাপারটা তামিলনাড়ু মনে হয়। বেঙ্গালুরুর মধ্যে যখন হ্যাঁ হ্যাঁ খেলা হয় তখনও সেগুলো থাকে, বা অন্যান্য দল হলে পারেও সেরকম থাকে, কিন্তু সেগুলো খুব হাতে গোনা, মানে প্রচুর তা নয়। তো মানে আমি মানে স্যাডলি তোর আগের দিনই দেখছিলাম যে প্রীতম দা মানে প্রীতম কোটালদার একটা ফেসবুক একটা পোস্ট, যেখানে ইন্ডিয়ান প্রচুর ফুটবলার, কারণ এখন যে কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আছে আমাদের আইএসএল হবে কি হবে না তারই কোনো ঠিক নেই। হুম হুম তো হুম। ওই রকম ভাবে সমস্ত কিছু এখন চলছে। তো জিনিসগুলো দাঁড়িয়ে কোথাও না কোথাও যে ভারতীয় ফুটবলটা হয়তো সেই জায়গাটায় ওরকম ভাবে যেতে পারছে না, বা কোথাও এই রকম চলতে থাকলে হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু করে যায়, মানে করার জায়গা বা কিছু এগুলোতেও হয়তো এফেক্ট হতে পারে। তো দেখছি এখন অনেক কিছুই হচ্ছে, মানে স্টেডিয়ামের মধ্যে ঢুকে ভাঙচুর হয়ে গেল, সবাই ভাঙচুর করে দিল, তার প্রত্যেকের রিজন থাকতে পারে, কিন্তু স্টেডিয়ামটা ভাঙচুর করাটা কোনো রিজন হতে কোনো পারে না। রিজন না। এটা রিজন হতে পারে না, তাদের খারাপ লাগা থাকতেই পারে, তাদের ম্যানেজমেন্ট এর কাজকর্ম পছন্দ নাই হতে পারে, তারা মেসিকে দেখতে পায়নি, তাদের প্রতিবাদের নিজস্ব ভাষা থাকতেই পারে, কিন্তু স্টেডিয়াম ভাঙাটা কোনো ভাষা হতে পারে না, কারণ আলটিমেটলি যেটা মানে করা হলো, তো সেটাতে তো আমাদেরই ক্ষতি, অন্য মাঠটা কারোর যাদের তো নয়। ভালোবাসার জায়গা তারা, একদম, আমার মনে হয় না এটা যারা মাঠকে করতে পারবে, ভালোবাসে তারা কেন এটা করবে, এটা সম্ভব নয়। এবং সেই ফুটেজ তো সবাই দেখেছে। আচ্ছা এবার একটা জিনিস বলি, তোমার তো লাইফে মোটামুটি অনেকটা এগিয়ে গেছো, ঠিক আছে?
কোন এই দিক থেকে কোন দিক থেকে? সব দিক থেকেই ধরলাম, বয়সের দিক থেকেও ধরছি, ওইটা বলতে হবে, বয়সের দিক থেকে বয়সের দিক থেকে অনেকটা এগিয়ে গেছো। সো এই যে এত বছরের মধ্যে তোমার কি কোনো রকম একটুখানি হরর টাইপ এক্সপিরিয়েন্স কিছু আছে? মানে হঠাৎ হরর কেন, মানে এত হঠাৎ কিছুর মধ্যে থেকে? না, হঠাৎ হরর এই কারণে, কারণ আমার পার্সোনালি এই জনারটা খুব ভালো লাগে, হররটা। ঠিক আছে, ইভেনলি আমিও অল্প স্বল্প টুকটাক ওই যেটা হয় না নিউমেরোলজি, আচ্ছা তারপরে হাত আচ্ছা। ফাত দেখার ওই বই টই নিয়ে পড়াশোনা করি। ঠিক আছে, আমি কিন্তু চেম্বার খুলিনি, খুললে নিশ্চয়ই কার্ড দিয়ে দেবো তোমায়। বাট আমি পড়াশোনা করি তাহলে একটুখানি। একটা ওটাও রাখিস, ইন্টারাপ্ট করছি, ভূত ভাগাও জানতো, এরকম কিছু একটা রাখিস। এখনো অব্দি তো হয়নি, বাট যদি ভবিষ্যতে এগোতে পারি অবশ্যই রাখবো। হুম। তো আমি ওই জন্য জিজ্ঞেস করলাম যে এরকম কোনো কি এক্সপিরিয়েন্স তোমার আমিও তোকে কিছু ওই আছে? জন্যই বললাম যে আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, তার জন্যই বললাম একটা আচ্ছা, সবকিছুর একটু সাথে শোনা ভূত যায়, ভাগাও যন্ত্রটাও একটু রাখিস, তাহলে সুবিধা হয়। মানে ভূত কি দেখেছো একদম মানে? জানি না কি দেখেছি, কিন্তু দেখেছি। আর যা দেখেছি সেটা বলবো যেন কেউ না দেখে, মানে আচ্ছা, এরকম ব্যাপার। একটু শুনি। তো আমরা তখন অ্যাকচুয়ালি রেন্টেড হাউসে থাকতাম। তো জয়, মানে আমার সমবয়সী ছিল, বললাম কারণ জয় এখন আর নেই এই পৃথিবীতে, একটা অ্যাক্সিডেন্টে চলে যায়। আহ, তো বাবা মায়ের তখন যাওয়ার কথা ছিল ভেলোরে চেক আপে। আমার সাথে ওর রেগুলার দেখা হতো, কোনোদিন বাদ যায়নি যে যেদিন ওর সাথে আমার দেখা হয়নি, তুই দেখতে পারিস অবস্থা। তো ওই টাইমে জাস্ট ওই একটা দিন আমার ওর সাথে দেখা হয়নি। আমার একটা অডিশন ছিল, আমি সকালবেলা চলে যাই। তো আমি এটা কত যখন, সালের ঘটনা? এইটা তোকে বলছি 2013, কারণ জয় যখন গেল 2013, যদি খুব ভুল না করি। তো যথারীতি আমি অডিশন দিয়ে আসি, সেদিন সারাদিন ওর সাথে দেখা হয়নি। আর পরের দিন বাবা মায়ের যাওয়া ছিল ভেলোরে। উম, তো করে তোর আহ, রাত্রেবেলা তখন একটার আশপাশে হবে, আমারই আরেক বন্ধু আমাকে ফোন করে, বলে যে ভাই জয় আর নেই। তো মানে এটা আমার কাছে শকিং, মানে আমি ওকে উল্টে মানে রাত্রেবেলা তোরা আর ইয়ার্কি কিছু পাস না, এইগুলো ইয়ার্কি কোনো আরেকটা মানুষকে নিয়ে, বলে না ভাই সত্যিই নেই। তারপরে যাই যথারীতি গিয়ে যা দেখার সেগুলো দেখি, সব হয়ে যায়। মানে কি হয়েছিল? বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর, মধ্যমগ্রামে? মধ্যমগ্রামে স্পট হয়েছিল। আচ্ছা। ও এবং সঞ্জয় বলে আরেকটি ছেলে, দুজনেই স্পট হয়ে যায়, একজন বেঁচে যায়, ভালো আছে এখন, ভালো ভালো থাকুক। তো উম, যেটা হয়েছিল তোর, এই ঘটনাটা, মানে এটা তো যা কিছু হয়েছে এটা ডিটেলে ঢুকে লাভ নেই। যেটা হয়েছিল, যে বিষয়টা নিয়ে তুই বললি, সেটা হচ্ছে যে যথারীতি বাবা মায়ের বেরোনোর কথা, বাবা মা বেরোবে, সমস্ত কিছু ডিসাইডেড। পরের দিন নিয়ে আসা হয় ওকে, আমিই নিয়ে আসি, মানে মর্গে যাওয়া থেকে শুরু করে সবকিছু আমিই করি। আহ, সব হলো, হওয়ার পরে ও জানতো যে বাবা মা বেরোবে। তো ও আমাকে একটা কথা বলেছিল যে ভাই, পিসি আর পিসো তো যাবে, তাহলে এই 7 দিন আমি তোর সাথেই থাকবো, আমি কিন্তু ওপরে শোবো না। ঠিক আছে? যেরকম হয় ধর, হ্যাঁ, তুই হ্যাঁ। আজকে বললি যে না এই দাদা আজকে চলে আসো, দুজনে মিলে জমি আড্ডা হবে, মানে এরকম একটা ব্যাপার। আর যেহেতু ওপরে নিচে, মানে আমরা নিচে ভাড়া থাকছি, ওদের ওপরেই ওরা আচ্ছা। থাকছে, তো সেই জন্য খুবই ইজি ব্যাপারটা। আর একা থাকবো, তো ও থাকলে পারে উল্টে আরো সুবিধা। হ্যাঁ, ভালো কথা। বাবা মা যথারীতি মা বলেছিল যে তুইও চল, না আমি যাবো না, আমি বাড়িতে ঠিক আছি। তো সেই করে থার্ড ডে, বাবা মা যাওয়ার মানে বাবা মা বেরোনোর তৃতীয় দিনের মাথায় মোটামুটি রাত্রেবেলা ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ করে মনে হলো যে মানে কিছু একটা আমার গলার উপরে না খুব চাপ লাগছে, মানে বুকে আর গলায়। আচ্ছা। এবার সেটা হওয়ার পরেও তখনও অতটা ওরকম ভাবে ইয়ে হয়নি, মানে চোখ খোলা আমার তখন, মানে আমার ঘুম ভেঙে গেছে, চোখ খুলে গেছে, মানে সাডেনলি আমি উঠতে পারছি না, কিচ্ছু না, ফিল করতে পারছি কিছু না আমার একটা তোর গলা টিপছে। মানে আমি লিটারেলি তোর মানে কেনি আঙুলটা ধরে আমি মুড়িয়েও দিয়েছি, আমি চোখ খোলা, এরকম না যে আমি ঘুমাচ্ছি বা তখন তুমি তখন বাড়িতে একা রয়েছো? আমি বাড়িতে একা, কারণ আচ্ছা। বাড়িতে বাবা মা নেই তখন, আমি একা পুরোপুরি।
এইবার সেই করে মানে আমি চোখ খোলা এবং আমি ফিল করতে পারছি আমি পুরো মুড়িয়ে দিয়েছি, কিন্তু আমি সরাতে পারছি না। তো মানে জিভ বেরিয়ে আসার মতো উপায়। আজকে যদি হতো ধর যে আমার চোখ বন্ধ, আমি ঘুমাচ্ছি, ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি, তাহলেও একটা ছিল। কিন্তু এটা সত্যি এই জিনিসটা হওয়ার পরে মানে সেদিন প্রথম ফিল করেছিলাম যে হ্যাঁ কিছু আছে। মানে এরকম নয় যে এটা স্লিপ প্যারালাইসিস বা ওরকম কোনো কিছু নয়। হুম, একদম একদম মানে এটা টোটালি আমার সাথে ঘটে তো যাওয়া তুমি ঘটনা। মানে তখন ভয়েস বেরোচ্ছিল তোমার? আমার কোনো আওয়াজ বেরোচ্ছিল না ওই মুহূর্তের জন্য। মানে চোখ বড় বড় হয়ে মানে দম বন্ধ হওয়ার মতো অবস্থা। তো যাই হোক সেই ঘটনাটা ঘটে। বাড়িতে কিছু জানাইনি বাবা মাকে, কারণ তারা দুজনেই বাইরে আছে, তো আবার টেনশন করবে। আমি জিনিসটাকে চেপে রেখেছিলাম। এবং যেদিন বাবা মায়ের ফেরার কথা সেদিন সন্ধ্যাবেলা মানে বাবা বাড়িতে না থাকলে, যেহেতু বাড়িতে নারায়ণ ঠাকুর আছেন, তো তার জল দেওয়া বা তাকে স্নান করানো বা পুজো আচ্চা, তো সেগুলো আমি করে দিতাম ওই সময়টায়। বাড়িতে কেউ না থাকলে আমি করে দেবো। তো লাস্ট যেদিন বাবা মায়ের ফেরার কথা মানে হাওড়াতে নামবে ভোরবেলার দিকে ছিল কি মাঝরাতের দিকে, তো জেগেই থাকতে হবে আর টাইপ অফ এরকম। সন্ধ্যাবেলার দিন মানে আমাদের ওই বাড়িতে তোর কোলাপসেবল গেটের পরে আবার বাইরে কলপার ছিল যেখানে রিজার্ভার সমস্ত কিছু এরকম ভাবে। তো যথারীতি আমি সন্ধ্যা দিচ্ছি, আমার মনে হচ্ছিল যে আমার পেছনে কেউ একজন আছে, আমি ফিল করতে পারছি কোনো একটা কিছু। তো যথারীতি আমি ওরকম ভাবেই আর বলতে নেই মানে ভয় সেই অর্থে আমি খুব একটা পাই না। মানে আমি ভয় খুব একটা আমার মধ্যে কাজ করে না যে এরকম হবে বা এরকম হবে, কিন্তু আহ, এরকমও না যে আমি বলে দেবো যে না এটা হয় না, না এটা নেই, তাও নয়। কারণ থাকতেই পারে। আর যেহেতু তার কয়েকদিন আগে ওই রকম একটা ঘটনা ঘটেছে, তো কোথাও না কোথাও ভয় পাওয়াটা খুব স্বাভাবিক ছিল সেদিনের জন্য। আমি পিছন ঘুরেও তাকাইনি। আমি একদম ঠাকুরের সিংহাসনের দিকে তাকিয়ে আমি বলে যাচ্ছি যে যেই থাকিস সামনে এসে মার, অন্তত মরার আগে তোর মুখটা দেখে মরতে চাই ভাই, পেছন থেকে মেরে দিস না। এটা ভালো। তো এরকম করার পরে দেখলাম যে কিছু আর ফিল করিনি। তো বাড়ির পেছন দিকে গাছে জল দেওয়া থেকে শুরু করে যা হয় বাড়িতে ধর বাবা মা বেরোলে পারে যেটা হয় যে কারণ সব কাজ বাড়ির নিজেদেরকে দেখাশোনাটা একটু টুকটাক নিজেকে করে করে নিতে হয়। নিতে হবে। তো সেরকম ভাবে এই সমস্ত কিছু করা। এইবার পরের দিন সকালবেলা আর বাবার অভ্যাস হচ্ছে যে বরাবর সকালে স্নান করা, তো বাবা মা যথারীতি এসে ভোরবেলা নাগাদ ঢোকে। বাবা স্নান করতে গিয়ে আমাকে তারপরে বলছে মানে আমি বকা খাচ্ছি বাড়িতে যে আমি নাকি গাছে জল দিইনি, কিচ্ছু করিনি, এগুলো না। আমি তখন বললাম যে আমি সব করেছি, আমি কিচ্ছু বাদ দিইনি, আগের দিন সন্ধ্যাবেলা তো দিয়েছি। বাবা বলছে সন্ধ্যাবেলায় জল দিচ্ছিস তাহলে এই লঙ্কা গাছ এখানে মরে কি করে? মানে লঙ্কা গাছে লঙ্কা ধরে আছে, বড় গাছ, এরকমও নয় যে লিকপিকে চেহারার বা এরকম নয় যে মরা মরা গাছ, পুরো ভালো গাছ, আমার নিজের জল দেওয়া তুমি আগের সাত দিন। দিন মানে 7 দিন আর ঠিকঠাক দেখেছো? প্রত্যেক দিন, এবং যেদিন ওই যে বললাম যেদিন বাবা মায়ের আসার কথা সেদিন সন্ধ্যাবেলাতেও আমি জল দিয়েছি, সেদিন সন্ধ্যাবেলাতেও জল দিয়ে কোলাপসেবল গেট আটকেছি, সন্ধ্যা দিচ্ছি। তখন ওই পেছন থেকে ওরকম মনে হয়েছে যেটা বললাম তোকে, ভয়ে আর ঘাড় ঘোরাতে পারিনি। ওখান থেকেই বলেছে আজকে কি হচ্ছে না হচ্ছে, যদি কিছু হয় ভাই সামনে এসে মার, অন্তত একবার দেখতে দে তুই কে, তাহলে যদি আমার সাথে এরকম কিছু হয় তাহলে ভবিষ্যতে যাতে আমি তোকে ধরতে পারি, লজিকটা এই টাইপের কিছু ছিল। তো করে তোর আলটিমেটলি যখন বাবাকে তারপরে বললাম যে আমি কালকেও দিয়েছি, তো তখন আমি আগের দিনের ঘটনাটাও বলি। বাবা পুজো আচ্চা করেন এবং মানে আস্তিক, নাস্তিক নন। তো সেই জন্যই বাবা যেটা আমাকে বলেছিল যে যদি এটাই হয়ে থাকে তাহলে বলতে হবে তুই খুব বাঁচা বেঁচে গেছিস। কারণ আমরা সাধারণত শুনে থাকি যে ধর এই ধরনের কোনো কিছু হলে পারে বাড়িতে পশু পাখি থাকলে তাদের উপরে এফেক্ট করে বা এফেক্ট করে গাছের উপরে। এবং সেই জিনিসটাই, কারণ এক রাতের মধ্যে রাতারাতি গাছটা কি করে মরতে পারে, কোনোভাবে সম্ভব না, কোনোভাবে সম্ভব না ওইরকম শুকনো গাছ হয়ে যাওয়া। তো এটা আমি রিয়েল লাইফে আমি ফিল করেছি, এবং যেহেতু আমি ফিল করেছি তাই আমাকে যদি এখন কেউ বলে যে এটা হতে পারে না, হয়তো তার সাথে তর্কে যাব না, কিন্তু আমার বিশ্বাসটা তো সে ভাঙতে পারবে না। আমি জানি হ্যাঁ হ্যাঁ, যার কিছু যা একটা যেটা। এন্টিটি আছে, কিছু একটা আছে যেটা। এবং আজ অব্দি আমি জানি না যে এটা কে করেছিল বা কি করেছিল, কিন্তু কোথাও ভাবলে খারাপও লাগে, আহ কষ্টও হয় যে ওই একটা দিনই আমার ওর সাথে কথা হয়নি। কারণ এবং আমি ওর কথা বলছি আদৌ ও ছিল কি অন্য কেউ ছিল আমি তাও জানি না, কিন্তু মানে মনে হয় হয়তো ও ছিল, হয়তো কোনো খারাপ লাগা
যে কথাগুলো ও হয়তো আমাকে বলতে চেয়েছিল আরো, কারণ ও কাকিমাকে হারায়, তারপর থেকে ও কিরকম মানে নিজের প্রতি অতটা যত্নবান আর ছিল না। যা হবে হবে, এরকম গা ভাসিয়ে দেওয়া ব্যাপার ওর মধ্যে ছিল। তা তোর ওর ওই একটা কথাই যে পিসি আর পিসো তো থাকবে না, এই 7 দিন আমি তোর সাথে থাকবো। তা আমার মনে হয় ওটাই সপ্তম দিনে 7 হয়তো দিন তোমার সাথেই আলটিমেটলি, ছিল, এক্স্যাক্টলি ওই সপ্তম দিনে হয়তো, কারণ তারপরে আমি কিন্তু কখনো আর এরকম কিছু কখনো ফিল ফিল করো? করিনি। আচ্ছা, আরেকটা জিনিস তোমায় বলি, যে তুমি তো এত জায়গায় গাড়ি নিয়ে যাও, গাড়ি নিজে চালাও, ড্রাইভ করো, রাত্রিবেলা যাও, কখনো কোনো রকম কোনো না, ইনসিডেন্ট? না, 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 আমি কখনো এরকম কোনো ইনসিডেন্ট আমি কোনো সময় ফিল করিনি, কোনো সময় ফেসও করিনি। আমি মানে নর্মালি নিজের মতো নিজে যাই, নিজের মতো নিজে ফিরি। আহ, কখনো অ্যাজ সাচ কিছু আমার আমার চোখে তো অন্তত পড়েনি। আমি দেখি অনেক জায়গাতেই অনেকে অনেক স্টোরি দেয় বা অনেক রকম বলে, এবার আহ, তারা হয়তো দেখেছে বা তারা হয়তো কোথাও ফিল করেছে কখনো, বাট আমার সাথে কখনো হয়নি। মানে আমি খুব বাজে বাজে জায়গার মধ্যে দিয়েও আমি রাত্রেবেলায় এসেছি, কিন্তু দেখিনি। আর যেটা দেখেছি সেটা তো মানে এখন ঘরের মধ্যে দেখে নিয়েছি, তো বাইরে তো ডেফিনেটলি থাকবে, কি করে বলি যারা বলছে তারা ভুল। আশা করি ভবিষ্যতে আর দেখতে চাই না। না, আমার কিন্তু এটা বেশ অ্যাডভেঞ্চারাস লাগে। অ্যাডভেঞ্চারাস। বিশ্বাস কর, মানে আমি যেরকম যদি তুই বলিস যে কোনো হন্টেড প্লেসে থাকতে হবে, তাহলে বুকে হয়তো ভয় থাকবে, কিন্তু মুখে তো সেটা বলতে পারবো না। ওই রকম ভাবে চলে যাব, মানে যদি কোথাও একটু ভরসা দু থাকে যে পাঁচজন না। থাকলে ঠিক আছে, তো কাটিয়ে না, নেয়। একাও চলে যাব, একা হলেও চলে যাব। আচ্ছা, মানে শুধু পরের দিন আমি ইতিহাসের খাতায় না চলে গেলেই হলো। যদি ইতিহাসের খাতায় চলে যাই, হয় ওখানে তাহলে লেট পৌঁছাবো, নালে এখানে লেট হয়েই লেট হয়ে ফিরবো। তো ফিরবো। ওই লেট হয়ে ফেরাটাতে মানে এমনি কিছু সমস্যা না, সমস্যা হচ্ছে মান সম্মান বলে আর কিছু থাকবে না। কারণ কাদের বাকিটা কাছে? আমাদের কাছে নাকি সবার কাছে। ওদের কাছে? কারণ যারাই শুনবে তারা তো পুরো স্টোরিটাই শুনবে যে কি হয়েছিল এবং কিভাবে হয়েছিল। আর দেখ, 19, আমরা বলি 19-20 সমান, কিন্তু বেসিক্যালি আমরা জানি যে কোনো স্টোরি 19টা 19,000 হয়েই পৌঁছায়। ওই 19 আর 20-এর তফাৎ কি, 20 আর 21-এর তফাৎ কি, এই করতে করতে না দেখবি একটা টাইমে 19 আর 19,000-এর মধ্যে কোনো তফাৎ নেই। তো গল্পটা ওই রকম ভাবেই পরিবেশন হবে, মানে এরকমও হবে না যদি আমি কোনো কাজ নিয়েও যাই, তাহলেও জানি একটা দিন আসবে যেদিন এরকম ভাবে পরিবেশন করা হবে। ওকে অনেকেই বারণ করেছিল, ও শোনেনি, ও সরে তাও নিয়ে গেছিল, গেছে। গিয়ে এই অবস্থা হয়েছে। তো ওই বেইজ্জতিটা খুব গায়ে লাগে, এরকম বেইজ্জত যাতে না হতে হয়। মানে মারলেও একটু অন্তত সম্মান টম্মান দিয়ে মারুক, আমার কোনো অসুবিধা নেই যেতে। সামনে থেকে মারুক, আরেকটা সামনে সামনে থেকে, সামনে থেকে সামনে মারুক। থেকে, পেছন থেকে ভাই মারিস না, সামনে থেকে মার, আমি দেখতে চাই কে দেখতে মারছে। চাই কে হ্যাঁ, মারছে। কে মারছে আমি যাতে দেখতে পাই। দেখ, আমাদের আড্ডার মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি তো হচ্ছে, আমরা আড্ডা তুই আরো মারছি। 10 ঘন্টা আড্ডা দিতে পারিস, কোনো অসুবিধা নেই, না, গল্প আমাদের করতে টাইম ভালো লাগে। একটু সীমিত। তা কারণ ওরকম ভাবে এত সীমিত সময়ের জন্য করিস কেন? এক একটা পডকাস্ট, এক একটা এপিসোড যদি এক এক এই দিনে ছাড়িস, সব তো একটা দিন রাখতে আলোচনাগুলো পারিস। আমরা ক্যামেরার পেছনে করবো। ক্যামেরার পেছনে কেন? তাহলে তুই আরো আরো 5 দিন 7 দিন তুই পর পর তখন আমাকে আলাদা দিয়ে করে 7টা। একটা ক্যামেরা লাগাবো তুই আমরা, একটা যেখানে। কাজ কর, আমাকে আলাদা সপ্তাহেরও ডেট দে, যে 7 দিনে এক একটা টপিক আমরা কভার করে দেবো। আচ্ছা, শিওর শিওর শিওর, নেক্সট নেক্সট টপিক হবে। এইটা কিন্তু মিথ্যা বললো, হ্যাঁ, না না, একদম হারগিজ একদম হবে না। একদম হবে হবে হবে। এবার তুমি শুধু আমাদের একটু বলো যে বং আড্ডা উইথ সিনেবং সম্রাট, হুম। এইখানে এসে তোমার কেমন লাগলো? জাস্ট ছোট দু এক কথায়, বা খারাপ লাগলে বলতে পারো, খারাপই লেগেছে হয়তো, তাও বলতে পারো। মানে ইনডিরেক্টলি আমি এত বলে ফেলেছি, যার জন্য বলো দু এক কথায় শেষ করে দাও, এর বেশি আর এগিয়েও না। না, তুমি বলো। না, এটা সব সময়ের জন্য এখানে আসা, কারণ প্রথমত হচ্ছে যে যে জায়গাটা আমার ভালো লাগার জায়গা, সেটায় থাকতে পারলে আমার সবসময় ভালো লাগে। এবং এটা কোনো এরকম কিছু না যে আমি যে জায়গাটা পছন্দ করি না সেখানে জোর করে কেউ বসিয়ে রেখেছে বা কিছু হচ্ছে বা কিছু, তা নয়। দ্বিতীয়ত হচ্ছে, দেখ ভাই, পডকাস্টে সত্যি কথা বলতে আমাকে খুব কম লোক ডাকবে, বা হয়তো এটাই আমার শুধু প্রথম না, সম্ভবত এটা আমার শেষ পডকাস্ট, এটাও হতে পারে, ইউ নেভার নো। তো সেখানে দাঁড়িয়ে মানে এখনো অবধি যা আছে তাতে এটা আমার শেষ পডকাস্ট, এরকমই একটা ব্যাপার না না, হয়তো আরো হয়ে হবে যেতে পারে। হবে। তুই ডাকবি বলছিস? আবার আবার ডাকবো, আবার ব্যাস, আলোচনা তাহলে হবে, তাহলে আড্ডা টু হবে। বি কন্টিনিউড হতে পারে। কিন্তু অনেস্টলি বলতে গেলে আমি এইখানে আসাটায় এবং মানে একসাথে কিছুটা সময়, কারণ দেখ সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকি, বেসিক্যালি গল্প হয়ে ওঠে না, হলে পরেও সেটা খুব কম সময়ের জন্য হয়তো কখনো আড্ডা দেওয়া হলো, আরে ভাই কেমন আছিস না আছিস, মানে অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়। হুম হুম দেখা হুম। হলো, ভাই কোথায়, আমি তো অমুক জায়গায় যেতে হচ্ছে আজকে, আর তুমি, আমি তো অমুক জায়গায় যাচ্ছি, মানে এরকম একটা ব্যাপার মানে সাধারণত আমাদের মধ্যে হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে একটা সময় যদি পাওয়া যায় যেখানে নিজের লাইফের কিছু ঘটে যাওয়া মানে ইনসিডেন্ট, যেগুলোকে
নেওয়া যেতে পারে, যে সময়গুলোকে ভাবা যেতে পারে, আবার রিকল করা যেতে পারে, সেগুলো নিয়ে হালকা ফুলকা একটু মানে গসিপ হতে আলোচনা পারে। মানে একটু গসিপ। এটা এটা একটা আলাদা, এটা ভালো লাগা, এটা নিয়ে কোনো কথা হবে না। তো সিনেবং সম্রাট, क्या बात, লাভ ইউ ভাই। আমাদের একটা নতুন ইনিশিয়েটিভ। সো তুমি আমাদের নেক্সট কবে বল- আসছো জানি না, হুম। বাট আপাতত সেকেন্ড গেস্ট। নেক্সট হয়তো খুব শিগগিরই আবার পাবো তোমাকে, আশা মানে করছি। ডাকলে পরের বার পাবো তো। একবার না, তুই 100 বার ডাকলে আমি রাজি। এরকম আলোচনা হলে, হেলদি আলোচনায় আমি সবসময় আছি। হ্যাঁ, আমাদের এখানে সবসময় হেলদি হয়, আমরা কন্ট্রোভার্সি চাই না, ঠিক আছে? কিন্তু আমরা কন্ট্রোভার্সি চাস না, না আমাকে দিয়ে করাস না ভাই, তুই চা, কোনো অসুবিধা নেই আমাকে দিয়ে কন্ট্রোভার্সিতে, কারণ জড়ানোর চেষ্টা করেছিলি। ক্রিয়েট করার এখানে চেষ্টা করেছিলাম, দেবলীনা যেখানে খুব অর্পিতা ছিল। সুন্দরভাবে পাশ কারণ কাটিয়ে গেছো। পাশ কাটাইনি, আমি আমার অনেস্ট ফিডব্যাকটা দিয়েছি। কারণ যখন আমি মার খাবো, জীবনে একটা জিনিস বুঝি ভাই, কেউ কারো হয়ে পাশে দাঁড়ায় না। আজকে যদি দেখিস যে বিরাটি মোড়ের মাথায় আমাকে যদি দেখা যায় যে দেবলীনা আর অর্পিতা ওরা দুজনে মিলে আমাকে সেরকম ভাবে মারছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সেদিন তুই ক্যামেরাতে ওখানে দাঁড়িয়ে ওই ফুটেজটা তুলবি, আমাকে রাস্তার থেকে রিলস তুলবি না। বানিয়ে ছাড়বো। বলছি তো, তুই ফুটেজ তুলবি কিন্তু আমাকে তুলবি না। তো আমি ওই ওর মধ্যে নেই, আমি বলবো না। দেখ, সোমদীপ দাই বলি, অগ্নিদাও বলি, আমরা মানে ডাক নাম বলতে বলতে এরকম হয়ে গেছে, সোমদীপটা আসছে না, মাঝে মাঝে মুখে জড়িয়ে যাচ্ছে, যে মনে করতে হচ্ছে, মেমোরাইজ করতে হচ্ছে সোমদীপ দা। অগ্নিদা, অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমার এখানে আসার জন্য। আশা Thank করি you. ভবিষ্যতেও আরো কন্টিনিউ একদম। হবে। আমি সবাইকে বলবো একটাই কথা, যে বং আড্ডা উইথ সিনেবং সম্রাট, আহ, মানে এখানে শুধু আশা বা গল্প সেটুকু নয়, এখানে অনেক কিছু ভালো লাগার, আপনাদের অনেক পছন্দের অনেক কিছু, অনেক মানুষকে ভবিষ্যতে পেতে পারেন, মানে পাবেন, যেটা ও আমাকে অন্তত কথা দিয়েছে, যে খুব তাড়াতাড়ি আরো অনেকে আসবে, এবং এক এক করে আপনাদের প্রিয় মানুষদের সাথে আপনারা তাদের সম্পর্কে অনেক অজানা বা জানা জিনিসকে আবার আরেকবার করে নতুন করে শুনতে পারবেন। তা সেই জন্য বলবো যে ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সিনেবং সম্রাট, মানে বং আড্ডা উইথ সিনেবং সম্রাট। আর দেখতে থাকুন, সম্রাটের সাথে থাকুন। আমরা এখানেই শেষ করছি, আর আরো কিছু পডকাস্ট আসবে। আর কাদের তোমরা পডকাস্টে দেখতে চাও, বা নতুন কাউকে যদি তোমরা দেখতে চাও, তাকেও মেনশন করতে পারো। আর অবশ্যই এই পডকাস্টটা কেমন লাগলো সেটা জানিও। আর প্লিজ প্লিজ প্লিজ, যদি ভালো লেগে থাকে, সন্দীপ দাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, সন্দীপ দাতে গান শুনতে পারো। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।